ক্লাস কি প্রত্যয়। আমরা আগের দুটো ক্লাসে অ্যাকচুয়ালি করেছি কি কারক আর সমাস, তাই তো? কারক আর সমাস আমরা বাচ্চা থেকে কি করেছি, ছোট থেকে আমাদের স্যাররা যেভাবে শিখিয়েছেন ধরে ধরে আমরা সেভাবে মুখস্থ করে গেছি। এটা লজ্জার বিষয় নয়, আমিও মুখস্থ করেছি। কারক, যতগুলো কারক আছে টোটাল অফ আমরা ধরে ধরে কেন হচ্ছে, এটা কেন এই কারক হচ্ছে আমাদেরকে বলেছেন, সেটাই আমরা ধরে ধরে মুখস্থ করে গেছি। এমন কি হয়েছে উদাহরণ পর্যন্ত আমরা মুখস্থ করেছি। কিন্তু আমরা দেখিয়েছি, কি দেখিয়েছি, অঙ্ক যেভাবে করা যায় সূত্র অনুযায়ী এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। প্রবলেম হচ্ছে চশমাটা। তো সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার বা এ প্লাস তার বি তার হোল স্কোয়ার, সেই সূত্রগুলোকে কিভাবে পুট করে অঙ্কের মতো করে কারক সমাধান করা যায়। তাহলে আমাদেরকে কিন্তু কোনো সূত্র মুখস্থ করতে হচ্ছে না, যে কে করেছেন, কোথায় করেছেন, কিসের দ্বারা করেছেন, থেকে বোঝাচ্ছে না হইতে বোঝাচ্ছে। কিন্তু আমরা আমাদের কারকের ক্লাসে দেখিয়ে দিয়েছি যে আমরা সহজে যেটা মনে করি যে একটার সঙ্গে একটার সম্পর্ক ভীষণ ভালো, তাই তো, গুড রিলেশনশিপ। কিন্তু না, কর্তৃ কর্ম করণ যারা আছে তাদের প্রত্যেকটার সঙ্গে কি আছে নিবেদিতা, একটা দ্বন্দ্ব আছে। একটা, স্যার আজকে তো আপনি প্রত্যয় পড়াবেন, কেন এই কথাটা বলছেন, এখানেও সেই দ্বন্দ্ব আছে, এখানেও একটা ঝগড়া আছে, এখানেও একটা কলহ আছে। ঠিক আছে, মানে আমরা কি মানে ছোট থেকে দেখেছি কি, কে করলেন চলো কর্তৃ বসিয়ে দাও, কোথায় করলেন অধিকরণ বসিয়ে দাও, থেকে হইতে আছে মানে কি অপাদান করে দাও না। কিন্তু আমরা দেখেছি থেকে হইতেই যে বোঝালে সবসময় অপাদান হবে এরকমটা ব্যাপার নয়, থেকে বেসিক্যালি সেখানে দেখা যাচ্ছে অধিকরণও হচ্ছে। তাহলে সেইগুলোকে আমরা দেখিয়েছি, মানে দ্বন্দ্বটাকে দেখিয়েছি, যে সাধারণভাবে আমরা যেটা মনে করছি একে অপরের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ নেই, রিলেশনশিপটা কি খুব খারাপ, খুব জটিল একটা রিলেশনশিপ। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম এরকমই, যে মনে করো এ একটা ফার্স্ট বেঞ্চের ছেলে, দুজন বসে আছে, এদের দুজনের মধ্যে ঝগড়া হলো। এ কি করবে, নয় লাস্ট বেঞ্চে বা পরের বেঞ্চে চলে যাবে, এর সঙ্গে কাটটি করে দিল, এবার আরই তোর সঙ্গে টিফিন ভাগাভাগি খাওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু দুদিন পর কি দেখা যাবে, যার সঙ্গে আড়ি হয়ে গেল নয় এর কাছে ফিরে আসবে, নয় এর কাছে আবার ফিরে যাবে, আবার একসঙ্গে টিফিন ভাগ করে খাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে কারকগুলো আছে তারা কিন্তু টিফিন ভাগ করে খাবে না, এরা একে অপরের সঙ্গে শুধু দ্বন্দ্বে আবদ্ধ, ঝগড়াতে আবদ্ধ, কলহে আবদ্ধ। তাহলে কিভাবে সহজে আমরা কারক বিভক্তি নির্ণয় করব সেই টেকনিক কিন্তু আমাদের শেখানো আছে, তোমরা এখান থেকে ক্লাস পেয়ে যাবে। 2 নম্বর, আমরা এর আগের দিন যেটা করেছি সেটা হচ্ছে কি করেছি, সমাস। আমরা সমাস করিয়েছি, সেখানেও মানে মানুষ বলে কি সমাস শিখতে আমাদের কতদিন সময় লাগে, 6 মাস। আমরা 6 মাস লেগেছে ক্লাসটা একটা ক্লাসে কমপ্লিট করেছি। এবং আমরা লজ্জার বিষয় নয়, কিন্তু আমরা কিন্তু ধরে ধরে মুখস্থ করেছি কিভাবে দ্বন্দ্ব সমাস, শুধু মাঝে একটা ভাই ও বসিয়ে দাও, মাঝে একটা এবং বসিয়ে দাও। আমি যদি বলি ভাই কর্মধারের ক্ষেত্রে চলো এবার কি করে করব, যিনি তিনি দিয়ে হচ্ছে, যে দিয়ে হচ্ছে, বিভিন্নভাবে কর্মধারায় হচ্ছে, আবার রূপক কর্মধারায় রূপ মাঝে বসিয়ে দিচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে কেন এইগুলো বলছি। দেখো পরীক্ষার প্রশ্নে যেটা তোমার অ্যাকচুয়ালি থাকবে সেটা হচ্ছে প্রদত্ত শব্দটা থাকবে। তোমার কি মনে করো এটা থাকবে হাট ও বাজার, এটা কি থাকবে হাট ও বাজার, ভাই এখানে ও আছে মানে এটা সহজে কি হয়ে গেল দ্বন্দ্ব সমাস। এইটা মাথায় রাখতে হবে, পরীক্ষার প্রশ্নে এটা থাকবে না, থাকবে কি থাকবে, প্রদত্ত শব্দটা থাকবে হাট বাজার। তাহলে এটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে, কি করে আমি বিশ্লেষণ করব ওই মুহূর্তে দাঁড়িয়ে। এবার মনে করো আমার কাছে 4টে পাতা জেরক্স আছে, আমি 4টে পাতা 5টা পাতা যত উদাহরণ আছে বইয়ের মুখস্থ করে চলে গেলাম। পরীক্ষার প্রশ্নে তোমাকে একটা দিল, আমি বলে দিলাম মন মাঝি, মন মাঝি। এবারে তুমি এত উদাহরণ মুখস্থ করে গেছো, তুমি বুঝতে পারছো না মন মাঝি কি হবে। অনেকে বললো পরের বেঞ্চে এটা কি করেছি দে, বলে ও একটা বসিয়ে দে, দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। ঠিক আছে, আবার মনের মাঝি করে দে, তাহলে ওই যে মনের মাঝি সম্বন্ধ তৎপুরুষ করে দে, মনের সঙ্গে মাঝির একটা সম্পর্ক আছে। মনের সঙ্গে মাঝির কোনো সম্পর্ক আছে? মাঝি কি তোমার মনটাকে টেনে টেনে নিয়ে যেতে পারবে? পারবে না। হ্যাঁ, একদমই। তখন একদম লজিক্যালি তুমি ইউজ করো, মনটাকে দেখা যায় না, মাঝিটাকে দেখা যায়। অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, রূপক কর্মধারয় সমাস। কতক্ষণ লাগলো বার করতে, কতক্ষণ লাগলো টেকনিক, অদৃশ্যমান
প্লাস দৃশ্যমান। যখনই দেখবে একটা অদৃশ্যমান, যাকে অনুভব করা যাচ্ছে না, যাকে স্পর্শ করা যাচ্ছে না, ঠিক আছে, আর যাকে দেখা যাচ্ছে, যাকে ধরা যাচ্ছে, যাকে স্পর্শ করা যাচ্ছে, মাঝিকে স্পর্শ করা যায় তো, ধরা যায় তো, দেখা যায় তো, তাহলে যখনই দেখবে এরকম অদৃশ্যমান প্লাস দৃশ্যমান থাকবে, চোখ কান বুঝে আর ভাবার দরকার নেই, রূপক কর্মধারয় সমাস। তাহলে আমরা কিন্তু সেই টেকনিকগুলোও শিখেছি, যে পরীক্ষার প্রশ্নে যেটা থাকে সেটা হচ্ছে প্রদত্ত শব্দটা থাকে। তাহলে আমি এত উদাহরণ ধরে ধরে মুখস্থ করে গেলাম, পরীক্ষার হলে প্রশ্ন দেখে আমাকে কি করতে হচ্ছে, ভাবতে হবে এটা দ্বন্দ্ব হবে, এটা বহুব্রীহি হবে, না এটা আমার তৎপুরুষ সমাস হবে, বিভিন্ন ধরনের, তখন মাথার মধ্যে তখন এইটাই ভাববে, না না এটা তো দ্বন্দ্ব হবে না, না না এটা তো সম্বন্ধ তৎপুরুষ হতে পারে, ঠিক আছে। কিন্তু এই টেকনিকগুলোকে ফলো আপ করতে হবে, উদাহরণগুলো আমরা অভ্যাস করব, প্র্যাকটিস করব, কিন্তু আগে তার জন্য কিছু নিয়ম আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। সেটাও আমরা দেখিয়েছি যে দ্বন্দ্ব সমাস কি কিভাবে হতে পারে, কর্মধারয় সমাস কি কিভাবে হতে পারে, তৎপুরুষ সমাস কি কিভাবে হতে পারে, তারপর ধরো অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস কি কি অর্থে হতে পারে। এই যে ছকগুলো করা আছে, এই টোটাল অফ ছকটাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমাদের নোটে একদম দেয়া আছে, তোমরা নোট পাবে, দেখবে প্রত্যেকটা সমাস, প্রত্যেকটা সমাসের প্রকারভেদ এবং কি কি ভাবে হচ্ছে সেই জিনিসগুলো প্রত্যেকটা দেয়া আছে। এবং তোমরা যদি সমস্যায় পড়ো তাহলে আবার ক্লাসে বলবে, আমি কিন্তু সমস্যার সমাধান করে দেবো। তাহলে যেটা তোমাকে ভাবতে হচ্ছে কি হবে, সেটা পরীক্ষার প্রশ্নে কিন্তু তুমি অটোমেটিক্যালি কি দেখে বুঝতে পেরে যাবে যেটা কি সমাস হতে পারে। এবার তো স্যার প্রত্যয় শুরু করব, কিন্তু প্রত্যয় আরম্ভ করার আগে আপনি কেন কারক আর সমাসের কথা বললেন? কারণ দেখো, আমরা ছোট থেকে এই কারক ধরো, সমাস বলো, তার সাথে সাথে এই যে তোমার প্রত্যয় পড়াবো, প্রত্যয় আমরা মুখস্থ করে এসেছি, টোটাল আপটা মুখস্থ করে এসেছি। আমরা সন্ধি বিচ্ছেদ কি করি, মুখস্থ করি। এর জন্য আমার কাছে সূত্র আছে। ওই আ এর পর অকার আকার থাকলে আ হয়ে যায়, ওসব গুলি মেরে দাও। ওসব বাচ্চাবেলার পড়ানো, কে কবে দিদিমণি শিখেছে, কে কবে মাস্টার শিখেছে, সব গুলি মেরেই দাও, ছেড়ে দাও। তুমি যদি এই টেকনিক ফলো আপ করতে যাও, তাহলে কিন্তু তুমি আর ওই স্বরসন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধি করে উঠতে পারবে না। ব্যঞ্জন সন্ধির আমার কাছে নিয়ম আছে কি, পাঁচের গড়ের নামতা। হ্যাঁ, পাঁচে কে পাঁচ হয়, পাঁচ দুগুণে 10 হয়, 3 5 15 হয়, 4 5 20 হয়, 5 5 25 হয়। শুধু এই টেকনিকটা 1 থেকে 5 পর্যন্ত মনে রাখবো, 5 5 25। এই যদি এই পাঁচের গড়ের নামটা 5 × 5 পর্যন্ত মনে রাখো, তোমার ব্যঞ্জন সন্ধি কমপ্লিট হয়ে গেল, আর কিছু করার দরকারই নেই। কিন্তু আমাদের কি বইয়েতে হযবরল সূত্র, এর আগে এ আছে, ও পরে ও আছে, ওইটা মিলে ও হয়ে গেল, ও উজ্জ হয়ে গেল, এখানে আকার বসে গেল, ওখানে ওকার লোপ পেয়ে গেল, আছে তো? দরকারই নেই। যেমন ওই যে তোমাকে বললাম, কারক যখন আমি শিখেছি তখন বললো থেকে মানে, বাবা স্যার বলছেন থেকে মানে কি হবে, চোখ কান বুঝে কি করে দেবে, অপাদান কারক করে দেবে। আমি এরকমও দুটো উদাহরণ দিয়েছি। ছেলেরা ছাদ থেকে ঠাকুর বিসর্জন দেখে, ছেলেরা ছাদ থেকে নেমে ঠাকুর বিসর্জন দেখে, তাহলে দুটো তোই হিসাব মতো থেকে আছে, দুটোই অপাদান হবে। আমরা কি শিখেছি না, থেকে বোঝালেই অপাদান, তাহলে কই দুটোই এক আছে। ছেলেরা বারান্দা থেকে ঠাকুর দেখে, ছেলেরা বারান্দা থেকে নেমে ঠাকুর দেখে, দুটোতে থেকে আছে। তাহলে স্যার তো আমাদেরকে শিখিয়েছেন যে ছোটবেলায় থেকে বোঝালেই কি হয়, অপাদান হয়। তাহলে আমি চোখ কান বুঝে দুটোই অপাদান করে ফেললাম, না, দুটো হবে না। কে কি, কে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, স্যার তো শিখিয়েছেন। কিন্তু আবার এরকম উদাহরণ আমি দেখেছি যে কে আবার কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় কি হয় না, কর্মকারক হয়, হয় না, সবসময় হয় না। তাহলে স্যার ছোট থেকে তো আমরা এটাই শিখেছি, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, আমাদের মাস্টার মশাই শিখিয়েছেন একদম চোখ কান মুজে কর্মকারক করে দেবে, না, সেটাও হয় না। যখন বলছি রাম শ্যামকে ভয় পায়, এখানে তো কাকে ভয় পায়, তাহলে কি হয়ে গেল, অপাদান হয়ে গেল। কিন্তু এখানে কাকে দ্বারা প্রশ্ন করলে কি হওয়া উচিত ছিল, কর্মকারক হওয়া উচিত ছিল, হলো। তাহলে দেখো, আমরা যেটাকে বলছিলাম একটা গুড রিলেশনশিপ, মোটেও নয়। একে অপরের সঙ্গে একটা দ্বন্দ্ব আছে, কলহ আছে, যে জায়গাটা আজকে আমরা এখানেও দেখব, একটা দ্বন্দ্ব আছে, একটা কলহ আছে। আর ওইভাবে কিন্তু মুখস্থ করে হবে না, এখানেও মুখস্থ করব। কিন্তু কি মুখস্থ করব, আমরা ধরে ধরে আগে করতাম বর্তমান, এই যুক্ত সানজ, এরকম করতাম না, বুদ্ধি, মূল ধাতুটা, তার সঙ্গে কি প্রত্যয় যোগ হচ্ছে সেটা ধরে 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 মুখস্থ করতাম। কোথায় হর্ষই বসছে, কোথায় দীর্ঘই বসছে, এরকম আমরা দেখি না সন্ধি বিচ্ছেদে। রবীন্দ্র রবীন্দ্র যখন দেখছি,
আচ্ছা এখানে অতীত, এখানে দীর্ঘই হচ্ছে, আচ্ছা রবীন্দ্র এখানে হ্রস্বই হলো কেন? সন্ধি বিচ্ছেদে হয়নি, কিন্তু আমরা বারবার অভ্যাস করেছি, প্র্যাকটিস করেছি, সানে হোক, খাতায় হোক, টেবিলে হোক, বোর্ডে হোক, তারপরে কি পরীক্ষায় পড়লে তাও ভুল করে এসেছি, তখনও কনফিউজ কেন এখানে হ্রস্বই হলো, না দীর্ঘই হবে, হ্রস্বই করলাম অথচ দেখা গেলো দীর্ঘই, তখন কি হলো, কেটে দিল। সেই জিনিসটা কিন্তু আর হবে না। আমরা যে টেকনিকে পড়বো, যেভাবে দেখাবো, সেটা শুধু মাথায় রাখতে হবে, ক্লাসটা ভালো করে করতে হবে, ঠিক আছে? এই টেকনিক যদি তুমি ফলো আপ করো, তুমি স্কুলেও চাকরি করবে, তোমার স্টুডেন্টদের অনায়াসে শেখাতে পারবে। ওরা আমার ক্লাস করেছে, ওদের বলুক তো কারক সম্পর্কিত কোনো সমস্যা আছে কি, সমাজ সম্পর্কিত কোনো সমস্যা আছে কি, বা আগে ও আমার ক্লাসে ছিল ব্যঞ্জন ধ্বনির যে শ্রেণীকরণ, কোন কোন বর্ণগুলো তোমার মনে করো এই যে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ যে বর্ণগুলো আছে, কোন কোন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণগুলো কি কি ব্যঞ্জন বর্ণ নামে পরিচিত, ঠিক আছে, সবটাই আমার এই হাতের মধ্যে আছে, হাতের মধ্যে। কিন্তু আমরা কি করি, মুখস্থ করতে যাই, পরীক্ষার সময় কি হয়, ভুল হয়। সমস্যা ওই জায়গাতে। আর কোথায় আমাদের প্রবলেমটাই, যেখানে দেখবে আমাদের ধ্বনি পরিবর্তনের, বিশেষ করে দেখবে একটা উদাহরণ দিয়ে দিল, কোনটা স্বরাগম, কোনটা স্বরভক্তি, কোনটা তোমাদের অভিনীতি, কোনটা অভিশ্রুতি দেয়। এরকমও কিন্তু আমাদের টেকনিক আছে, তোমাকে সেগুলোও মুখস্থ করতে হবে না। টোটাল অফটা তোমাদের লিঙ্গুইস্টিক্স ভাষাতত্ত্বে যা আছে পুরোটাই আমি করাবো। ওরা আমার ক্লাস করেছে আগে, মাঝখানে আমি কিছুদিন বিরত ছিলাম আমার নিজের পার্সোনাল কাজের জন্য, কারণ আমিও চাকরি টাকরি করি বলে। তো আবার তোমরা মানে এই যে আমাকে পাচ্ছ লিঙ্গুইস্টিক্সের, আমি তোমাদের পুরো লিঙ্গুইস্টিক্স যে কোনো সমস্যা, স্যার আমার এটা বুঝতে পারছি না, আপনি বলুন, আমার একবার প্রবলেম আমি বলবো, দুবার প্রবলেম বলবো, তিনবার, হাজারবার, যতক্ষণ না তুমি বুঝতে পারবে ততক্ষণই আমি তোমাকে বলবো। কিন্তু একেবারেই যেটা কঠিন জিনিস সেটাকে কি করব, সহজ করে দেব, যাতে আমরা খেতে পারি। পরীক্ষার হলে যাতে আমাকে ভাবতে না হয় এটা কোন কারক হবে, কোন সমাস হবে, ঠিক আছে? একদম দেখা যাক আজকের ক্লাসটা। প্রকৃতি আর প্রত্যয়, প্রশ্নে কিন্তু এটা থাকবে না যে শিশুযুক্ত স্ন সমান শৈশব, ঠিক আছে, এটা কিন্তু থাকবে না। শিশুযুক্ত স্ন ইকুয়াল টু যে শৈশব হয়, এটা থাকবে না। থাকবে কি, পরীক্ষার প্রশ্নে থাকবে শৈশব, এটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে। চারটে অপশান দেয়া থাকতে পারে, বা বলে দিল এটি সঠিক। তুই এদিকে সরে না, দেখতেই পাচ্ছি না তো, আড়াল হয়ে যাচ্ছিস, সেদিকে আরো সরে যা, তো দেখাই যাচ্ছে না রে, তুই লুকিয়ে বসে আছিস কেন আজকে? বাহ, ঠান্ডা লেগে যাবে, আমারও তো ঠান্ডা লেগেছে, আবার হাঁচি হয় বেশি, ওহ সমস্যা। এবার দেখ, তাহলে কি বললাম, প্রদত্ত শব্দটা থাকছে, সেটাকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু আমাদের ছোট থেকে একটাই সমস্যা, সমস্যাটা কি, যে শব্দ দেখে কিভাবে বুঝবো কোনটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। আমি প্রশ্ন তিনটে আগে বলি। 2 নম্বর কি, স্যার ধাতু চিহ্নটা কখন বসে। 3 কি, হসন্ত চিহ্ন কখন বসে। তিনটে জিনিসই গন্ডগোল। কারণ আমরা দেখব কি, প্রত্যয়কে কটা ভাগে ভাগ করা যায়, প্রত্যয়কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কৃৎ, একটা তদ্ধিত। মনে করো তোমাকে একটা উদাহরণ দিয়ে দিল, আমি যেটাকে বলছি, ধরো শিশুযুক্ত স্ন, মনে করো এই উদাহরণটা তোমাকে দিয়েছে, শিশুযুক্ত স্ন ইকুয়াল টু দিল শৈশব, দিয়ে দিল, বললো উপরিক্ত উদাহরণটি কোন প্রত্যয়ের উদাহরণ, দিতেই পারে এই প্রশ্ন। বলবে কৃৎপ্রত্যয় সাধিত শব্দ না তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে এখানে দেখো একটা প্রবলেম। তাহলে তিনটে প্রশ্ন কি বললাম, স্যার শব্দ দেখে পরীক্ষার হলে আমি কি করে বুঝবো কোনটা কৃৎপ্রত্যয় ও কোনটা তদ্ধিত প্রত্যয় জাতীয় শব্দ, কোনটা কৃৎপ্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, ঠিক আছে? 2 নম্বর, রুট চিহ্নটা আমি কখন ব্যবহার করব, সবসময় কি ইউজ করব, সবসময় ইউজ করব। তাহলে তো আমি এখানে শিশুযুক্ত এখানেও ব্যবহার করতে পারতাম, ব্যবহার করেছি। কিন্তু যখন দেখো বুদ্ধি, বুধের ক্ষেত্রে কিন্তু বসাবো, কেন বসাবো এইগুলো আলোচনা করে দেব। 3 হচ্ছে হসন্ত চিহ্নটা কোথায় বসবে, সব জায়গায় তো বসে না, এখানে শিশু এখানে বসেছি, এখানে কি বসেছি, তাহলে কিন্তু ভুল হয়ে গেল, তাহলে এখানে কিন্তু বসবে না, তাহলে কোথায় বসে। এই তিনটে প্রশ্ন আমাদেরকে আগে সলভ করতে হবে।
কিন্তু এটার আগে আমি কিছু জিনিস আলোচনা করে দেবো। আবার 3টে প্রশ্ন বলছি অনলাইনে যারা আছে, তাহলে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সাধিত শব্দ দেখে আমি কি করে বুঝবো? 1 নম্বর। 2 নম্বর, রুট চিহ্ন কোথায় বসে। 3 হচ্ছে হসন্ত চিহ্ন আমি কোথায় ব্যবহার করব। ব্যাস এইটুকু। এবার দেখো, প্রত্যয় আলোচনার আগে মোটামুটি ভাবে আমরা একদিন কি আলোচনা করেছিলাম? বিভক্তি, অনুসর্গ, নির্দেশক। এখানেও আমি একবার আলোচনা করে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না। বিভক্তিটা কিন্তু খুব মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। কেন স্যার মারাত্মক জিনিস? আমি যদি দুটো উদাহরণ দিই, মনে করো হাত যুক্ত এ, হাতে, হাত যুক্ত ই, কি হয়ে গেল? হাতি। এটাও একটা শব্দ, এটাও একটা শব্দ, অর্থ যুক্ত শব্দ হাত, এখানেও হাত আছে। এখানে বসালাম এ, এখানে বসালাম ই, এর অর্থের কোনো পরিবর্তন হলো? পরিবর্তন হলো না। এর অর্থের পরিবর্তন হলো? নতুন শব্দ তৈরি হলো, অর্থের পরিবর্তন হলো। তাহলে এইটা ইটা কি আর এখানে এটা কি? অবভিয়াসলি এটা বিভক্তি। আর এটা কি? এটা কি? কি বলবো? এটা কি? এটাই আমরা আলোচনা করব। বুঝতে পেরেছো? দেখো, আগে আলোচনা করি বিভক্তিটা কি। বিভক্তি কি বলতে পারবে কেউ? বিভক্তি কি? বিভক্তি কি বলতে হবে তো। বিভক্তি কি? বলো বলো, বিভক্তি কি? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেই শব্দের সঙ্গে দেখবে এ, কে, তে, র, এর ইত্যাদি বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়। কোনো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, আমি যদি বলি রাম যোগ কে, কি হলো? তাহলে হয়ে গেল রাম কে। আমি আবার যদি বলি রাম যুক্ত এর, তাহলে কি হয়ে গেল? রামের। ইকুয়াল টু হয়ে গেল রামের। ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে কোনো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, সেই শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণগুচ্ছগুলো ব্যবহৃত হয়, এ হতে পারে, কে হতে পারে, তে হতে পারে, র হতে পারে, এর হতে পারে, তাহলে এই বর্ণ বা বর্ণগুচ্ছগুলোকে আমরা বলতে পারি কি? বিভক্তি। তাহলে বিভক্তির কাজ কি? এটা কি? এটা কি? এটা হচ্ছে শব্দ। এটা কি? বিভক্তি। এটা কি? এটা হয়ে গেল পদ। তাহলে বিভক্তির কাজ কি হতে পারে? শব্দকে পদে পরিণত করা। বোঝা গেল? কিছু আছে? কিচ্ছু নেই। সহজ করে ভাবো, সহজ করে বোঝো, সহজ করে দেখালাম জিনিসটা। তাহলে বিভক্তির কাজ কি? শব্দকে পদে পরিণত করা। শব্দকে পদে পরিণত করা। আমাদের এই বিভক্তি এটা কিন্তু লাগবে এই জায়গাতে। ভালো করে শোনো। আমি একটা উদাহরণ দিলাম, দোকান। এটা একটা শব্দ, এখানেও নিচ্ছি সেই শব্দটাই নিচ্ছি, দোকান। এটাকে বসালাম এ, তাহলে ইকুয়াল টু কি হলো? দোকানে। এটা যদি হস্যই বসায় কি হবে? এবার বলো তো কোনটার অর্থের পরিবর্তন করলো, কোনটার অর্থের পরিবর্তন ঘটলো না? তাহলে দোকান যুক্ত এ যা ছিল শুধু হয়ে গেল দোকানে। দোকান আর দোকানে এক জিনিস, এক জিনিস। কিন্তু দোকান আর দোকানি কি এক জিনিস? দোকান মানে কি দোকান, আর দোকানি মানে কি দোকানে বসে দোকানদার। তাহলে বিভক্তি কোথায় বসলো? শব্দের পরে, শব্দের সঙ্গে যুক্ত। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো এখান থেকে কিন্তু ওই তোমার ধরো শুদ্ধ অশুদ্ধ পড়ে যে বিভক্তি কোথায় বসে, শব্দের পরে, শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে। আর এখানে এটা কি বলবো? হস্য। এটা কেন? হুম শব্দ, এটাও শব্দের সাথে বসেছে, এটাও শব্দের সাথে বসেছে, নতুন অর্থ তৈরি করেছে। এখানে কিন্তু এ কোনো অর্থ তৈরি করেছে কি? অর্থ তৈরি করেনি। কিন্তু এর ক্ষেত্রে কি হলো? এটা সংযুক্ত অবস্থাতে বসে কি করেছে? একটা নতুন অর্থ গঠন করেছে। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেল কোনটা বিভক্তি কোনটা প্রত্যয়? ক্লিয়ার হলো? এবারে দেখো, খুব ভালো করে যেটা দেখতে হবে
সেটা হচ্ছে, এটা ক্লিয়ার তো, আর কিছু বলার দরকার নেই তো? তাহলে একটা হচ্ছে দোকান যুক্ত এ দোকানে, দোকান যুক্ত ই দোকানি, হাত যুক্ত এ হাতে, হাত যুক্ত ই হাতি। দুটো শব্দ এক হলো? হাত আর হাতি হলো? হলো না। এবারে দেখো, তাহলে ইটা কি হলো? ইটা, এটা কি হলো? প্রত্যয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যেটা বলছিলাম, পরীক্ষার হলে কি থাকে? প্রদত্ত শব্দটা এটা থাকবে, প্রদত্ত শব্দ। এই প্রদত্ত শব্দটাকে আমি বিশ্লেষণ করলে কি পাবো? মূল শব্দ। এটাকে মাথায় রাখতে হবে, এটা লিখে নাও। কেন কথাটা বলছি? মূল শব্দ অথবা ধাতু। একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে রুট চিহ্নটা কোথায় বসে। তুমি দেখো তো, এই যে শিশু, আমি এর আগে রুট চিহ্ন বসিয়েছিলাম, বলো তো? কিন্তু আমি যদি বুদ্ধি বুধ এটা করি, তখন এখানে কি বসাবো? রুট বসাবো। কেন তিনটে প্রশ্ন আমি প্রথমে শুরু করেছিলাম, যে কোথায় রুট চিহ্ন বসবে, কোথায় হসন্ত চিহ্ন বসবে, আর সাথে কি বলেছিলাম, যে কৃত প্রত্যয় সাধিত শব্দ, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ আমরা সহজে কি করে চিনে নিতে পারবো। সমস্যা আছে নাকি এখনো, বলো? তাহলে প্রদত্ত শব্দটাকে যদি আমি ভাঙি, এর সঙ্গে পাবো মূল শব্দ, তার সঙ্গে ধাতু। নয় মূল শব্দ পাবো, নয় ধাতু পাবো। যোগ কি পাবো? যোগ হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ, এটাকে লিখে নাও, অতিরিক্ত অংশ। খুব ভালো জিনিস। তাহলে এই অতিরিক্ত অংশটাকে নিয়ে কি করব? ছুঁড়ে ফেলে দেবো নাকি ধরে রাখবো? এবারই তো বিষয়। তাহলে প্রদত্ত শব্দটাকে আমি ভাঙলে কি পাবো? নয় মূল শব্দ পাবো, নয় ধাতু পাবো। আর একটা কি পাবো তার সঙ্গে? অতিরিক্ত অংশ। এই মূল শব্দ বা ধাতুটাকে কি বলবো? কে বলতে পারবে? এটাকেই বলবো প্রকৃতি। এটাকে কি বলবো গো? প্রকৃতি। আচ্ছা, তাহলে এই অংশটাকে কি বলবো? প্রত্যয়। এখান থেকে একটা প্রশ্ন হয়। কি প্রশ্ন হয় স্যার? এখান থেকে কি প্রশ্ন হতে পারে স্যার, একটু বলুন না। প্রত্যয়ের আগে প্রকৃতি বসে না প্রকৃতি প্রত্যয়ের পরে বসে? কি শিখলে তাহলে? তাহলে সব সময় মাথায় রাখবে, যেটা মূল শব্দ আছে সেটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে পাবো মূল শব্দ অথবা ধাতু। আর অতিরিক্ত অংশ, যেটা মূল শব্দ বা ধাতু বলছি, সেটা হচ্ছে প্রকৃতি। আর যে অতিরিক্ত অংশটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে আমি যদি এটাকে ভাঙি, শিশু যুক্ত স্নো, এই যে ইকুয়াল টু, ইকুয়াল টু ধরো শৈশব। তাহলে এইটা কি? প্রদত্ত শব্দ। তাহলে প্রদত্ত শব্দটাকে আমি ভেঙে কি পেলাম? শিশু। এটা কি তাহলে মূল শব্দ না ধাতু? এটা শব্দ। এরপরেই বলবো কোনটা দেখে বুঝবো যে কৃত প্রত্যয় সাধিত শব্দ না তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। ওটা কিন্তু আমরা এখনো আলোচনা করিনি। তাহলে শিশু, তাহলে এইটা হলো মূল শব্দ। আর এইটা নটা হচ্ছে এই অতিরিক্ত অংশটা, যেটাকে আমি বলছি প্রত্যয়। তাহলে এখান থেকে বোঝা গেল কোনটা প্রকৃতি আর কোনটা প্রত্যয়। তাহলে সব সময় এইটা মাথায় রাখবে, যে যেটা প্রদত্ত শব্দ উদাহরণে দেয়া থাকছে সেটাকে আমি যদি বিশ্লেষণ করি তাহলে আমি দুটো অংশ পাবো, নয় মূল শব্দ, নয় ধাতু। তার সঙ্গে যে আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে স্যার মূল শব্দ বা ধাতুটাকে আমরা কি বলতে পারবো? যেটাকে আমরা বলতে পারবো প্রকৃতি। আর এই অতিরিক্ত অংশটাকে আমরা বলতে পারবো কি বলতে পারবো? প্রত্যয়। বোঝা গেল? এই জিনিসটাকে এবার খেয়াল রাখো। এটা কিন্তু 1 নম্বর প্রবলেম। এরকম ভাবে কি পড়েছি আমরা আগে? পড়েছি? কি করেছি? মুখস্থ করেছি না টোটাল অফটা? এবার এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে, করতে পারবে হ্যাঁ কি না? তাহলে প্রকৃতি কোথায় বসে সবসময় মাথায় রাখবে? প্রত্যয়ের আগে। আর প্রত্যয় যেটা, সেটা হচ্ছে কি? অতিরিক্ত অংশ। অর্থাৎ প্রদত্ত শব্দটাকে যেটা ভাঙা যাচ্ছে, ভাঙলে যেটা পাওয়া যাচ্ছে অতিরিক্ত অংশটা, সেই অতিরিক্ত অংশটাই কি নিবেদিতা? প্রত্যয়। ঠিক আছে? দেখো, 2 নম্বর প্রবলেম। 1 নম্বর প্রবলেম হলো সলভ হয়েছে সবার? হচ্ছে তো ঠিকঠাক? পাচ্ছি তো নাকি? ব্যাস। হ্যাঁ, না হলে বলতে হবে। 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম কি? এটা একটু ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অনলাইনে যারা আছে, আচ্ছা, ঘুমিয়ে পড়েছে।
হ্যাঁ, এবার দেখো খেয়াল করো, প্রকৃতি একে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, আবার প্রত্যয়কেও আমি দুটো ভাগে ভাগ করতে পারি। আমরা আগে জেনে নিছি তাহলে প্রত্যয় কয় প্রকার, দুই প্রকার, একটা কৃৎ প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়, ব্যাস এটা তো গেল। কিন্তু প্রকৃতিকে কটা ভাগে ভাগ করে যায়, এটাও দুটো ভাগ। কি কি? একটা ক্রিয়া প্রকৃতি আর একটা নাম প্রকৃতি। কিন্তু এখানে একটা আবার ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, অনেক সময় এই প্রশ্নটাও পড়ে, প্রাতিপাদিকের অপর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটের জন্য। প্রাতিপদিকের অপর নাম কি? প্রাতিপদিকের অপর নাম হলো নাম প্রকৃতি। সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, মারাত্মক একটা কোশ্চেন। অনেক সময় প্রাতিপদিক অপর নাম, পয়রফলা প্রাতিপদিক, পয়রফলা আকা তয় হস্যে প্রাতিপদিক সেটের জন্য খুব ইম্পর্টেন্ট, মারাত্মক। প্রাতিপদিকের আরেক নাম হচ্ছে নাম প্রকৃতি। তাহলে প্রাতিপদিক কাকে বলবো? বিভক্তিহীন নাম শব্দকে। কেন একটু আগে বিভক্তি দেখাচ্ছিলাম মনে হলো? স্যার কেন আমরা প্রত্যয় পড়বো, আপনি বিভক্তির ক্লাস নিয়ে নিলেন একটা? একদম ভালো করে মাথায় রাখো, প্রাতিপদিকের অপর নাম কি? প্রাতিপদিকের অপর নাম হলো নাম প্রকৃতি। তাহলে প্রাতিপদিক কাকে বলবো? লিখে দিচ্ছি, লিখে নাও। বিভক্তিহীন, বিভক্তিহীন নাম শব্দকে, নাম শব্দকে প্রাতিপদিক বলে। বাহ, খুব ভালো জিনিস, ভেরি গুড, হয়ে গেল। তাহলে প্রাতিপদিক, তাহলে প্রকৃতিকে কটা ভাগে ভাগ হতে দেখলাম গো? প্রকৃতিকে দুটি ভাগে ভাগ হতে দেখলাম, কি কি? ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি। আর প্রত্যয়কে দেখলাম কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এটা গুলি মেরে দাও এখন। তাহলে এখানে যেটা দেখলাম নাম প্রকৃতি, নাম প্রকৃতির অপর নাম প্রাতিপদিক। তাহলে প্রাতিপদিক কাকে বলবো গো? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। 2 নম্বর প্রবলেম ছিল এটা। 2 নম্বর প্রবলেম সলভ হলো। 3 নম্বর প্রবলেম এখানেই দেখাবো। 3 নম্বর প্রবলেম কি? সব সময় মাথায় রাখবে একটা জিনিস, এইটার সঙ্গে এটা কখনো যোগ হতে পারে না, এটার সঙ্গে এটা কখনো যোগ হতে পারে না। তুমি সাথে সাথে 14 করতে পারবে, দুয়ে দুয়ে 4ও করতে পারবে, কিন্তু এদের আবার একটা গন্ডগোল আছে। একটু আগে কি বলছিলাম, যে কে কাকে দিয়ে প্রশ্ন করলেই সবসময় কি হবে না, উত্তর পাওয়া গেলেও কর্মকারক হবে না। তাহলে আমার যদি এখানে সাথে সাথে 14 হয়, তাহলে আমার ক্রিয়ার সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগ হওয়ার কথা আছে, কথা ছিল। আবার নাম প্রকৃতির সঙ্গে কৃৎ প্রত্যয়েরও যোগ হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে বললাম একটা দ্বন্দ্ব আছে, কেউ কারোর সঙ্গে ওভাবে ইচ্ছে মতো চাইলে যোগ হতে পারে না। তুমি এখানে সাথে সাথে যোগ করলে 14 পাবে, আবার তুমি ধরো এখানে 7 গুণিতক 2 গুণ করলেও 14 পাবে। কিন্তু এরা যেভাবে আছে, এ এর সঙ্গে যোগ হতে পারবে না, এ ওর সঙ্গে যোগ হতে পারবে না, তাহলে জিনিসটা কিন্তু হবে না। এদেরও কিন্তু একটা কি আছে, এদেরও একটা ধরা বাঁধার জায়গা আছে। তাহলে দেখো, ক্রিয়া প্রকৃতি সবসময় কার সঙ্গে যোগ হবে? কৃৎ প্রত্যয়ের সঙ্গে। যখন 3 নম্বর সলিউশন লেখো, ক্রিয়া প্রকৃতি সবসময় যোগ হবে কার সাথে? কৃৎ প্রত্যয়ের সাথে। আর যেটা গঠন করবে সেটা হলো, কে বলতে পারবে? কৃদন্ত পদ। এবার দেখো মাথায় নাও, কৃদন্ত পদ গঠন করবে। ক্রিয়া প্রকৃতি যখন কৃৎ প্রত্যয়ের সঙ্গে যোগ হবে, যুক্ত হবে, তখন যেটা তৈরি করবে সেটা হচ্ছে কৃদন্ত পদ। আর নাম প্রকৃতি যখন, নাম প্রকৃতি যখন তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে যোগ হবে,
তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে যোগ তখন হচ্ছে তদ্ধিতান্ত পদ। এবার তোমরা দেখো তো অসুবিধা আছে কিনা, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। ক্রিয়া প্রকৃতি সবসময় যোগ হবে কৃত প্রত্যয়ের সাথে, আর নাম প্রকৃতি সবসময় যোগ হবে তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে। প্রবলেমটা সলভ করে দেখো। প্রবলেম সলভ হলো? এরকম ভাবে কোনোদিন পড়েছি আমরা? প্রথমে ধরেই শুধু মুখস্থ, চলো উদাহরণ মুখস্থ করো। নিবেদিতা, ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ রাখি, তাহলে রাখিকে ধরতে হবে এবারে। মুখস্থ করেছি তো আমরা? হ্যাঁ মুখস্থ করেছি তো, ব্যাকরণটা মুখস্থ করে, ব্যাস এইটাই। হ্যাঁ আমি বলে দিচ্ছি এইখানটাই। প্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করেছি? ওভারঅল দুটো ভাগে, একটা ক্রিয়া প্রকৃতি, একটা নাম প্রকৃতি। প্রত্যয়কে কটা ভাগে ভাগ করেছি? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা আগে এটাও জেনে নিচ্ছি কোনটা প্রকৃতি আর কোনটা প্রত্যয়। একটা প্রদত্ত শব্দ, সেটাকে আমি যদি বিশ্লেষণ করি, ভাঙি, যেটা পাবো সেটা হচ্ছে মূল শব্দ অথবা ধাতু, আর একটা পাবো অতিরিক্ত অংশ। এই মূল শব্দ বা ধাতুটাকে আমরা বলবো প্রকৃতি, আর অতিরিক্ত অংশটাকে বলবো প্রত্যয়। তাহলে এই যে প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি, প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সবসময় এটা মাথায় রাখতে হবে। ক্রিয়া প্রকৃতি সবসময় যোগ হবে কৃত প্রত্যয়ের সাথে, না ক্রিয়া প্রকৃতি সবসময় কৃত প্রত্যয়ের সঙ্গে যোগ হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে কৃদন্ত পদ, কৃদন্ত পদ। আর নাম প্রকৃতি সবসময় কি করবে? সে তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে যোগ হবে। তুমি কখনোই ক্রিয়ার সঙ্গে তদ্ধিত করতে পারবে না, আবার তুমি কখনো নাম প্রকৃতির সঙ্গে কৃত প্রত্যয় যোগ করতে পারবে না, তাহলে কিন্তু হবে না। সবসময় এটা মাথায় রাখো, ক্রিয়ার সঙ্গে কৃত যাবে, নাম প্রকৃতির সঙ্গে তদ্ধিত যাবে। এটা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সোজা কোথায়, এ এর সঙ্গেই যাবে, ও ওকে ছাড়বে না, আবার এও এর সঙ্গে যাবে, ওকে ছাড়বে না। ছাড়লে তো হয়ে গেল ব্রেকআপ। আমরা ব্রেকআপ তো করবো না, ব্রেকআপ হলে তো এটা তো তৈরি হবে না। মানে ব্রেকআপ তো হলেই যে আমরা একটা বলছিলাম শিশুযুক্ত স্নেহ শৈশব, ওটা তো তৈরিই হবে না, তাই না? তাহলে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, তাহলে কৃত প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির সঙ্গে কৃত প্রত্যয় যোগ হয়ে কৃদন্ত পদ গঠন হবে, নাম প্রকৃতির সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগে তদ্ধিতান্ত পদ গঠন হবে। এবারে তিনটে প্রশ্নের সলিউশন করব। ভাই কে ফোন করছিস রে, ফোন ফোন করিস না। দেখো তাহলে তিনটে প্রবলেম সলিউশন করে দেখালাম। এবারে দেখো, এবারই তো মজার জিনিস। প্রথম প্রশ্ন কি ছিল? কোনটা কৃত প্রত্যয় আর কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ বুঝবো। 1 নম্বর, তোমরা বুঝে গেছো, বুঝে গেছো। একটা মূল শব্দ বা প্রদত্ত শব্দ আমি বলছি, ধরো যখন দেখবে প্রদত্ত শব্দটাকে সহজে ভাঙা যাচ্ছে না, বিশ্লেষণ করা যাচ্ছে না, এবং বিশ্লেষণ করার পরেও একটা হাসির কথা বলি, অনেকে অনেকে যাদের পটিও না, তারা কি একটু চেপে চেপে পটি করে, অনেক কষ্টে বেরোয়। ঠিক সেই রকম, ঠিক সেই রকমই ব্যাপারটা, বেরোবে না, আমাকে বার করতে হবে। এ বিশ্লেষণ করা যাচ্ছে না, ভাই আমি চেপে ঢিলে বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমি যখন তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি কর্তব্য, মনে করো, আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? ক্রিযুক্ত তব্য। ভালো করে শুনে নাও, পরীক্ষার সময় তোমাকে বলে দিলে একটা উদাহরণ দিয়ে ক্রিযুক্ত তব্য, উদাহরণটি কোন প্রত্যয় সাধিত শব্দ। তুমি যদি এই যে ধরে ধরে মুখস্থ করে চলে গেলে উদাহরণ, তাহলে কি তুমি ওইভাবে বুঝতে পারবে কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয় জাতীয় শব্দ, বুঝতে পারতে? কিন্তু দেখো, এবার তোমার বলো তো এটা কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, এটা কোনো তোমাদের শেখায়নি। এবার শিখিয়ে দিই, তারপরে যা উদাহরণ দেবে তোমরা নিজেরাই বলবে। যে শব্দটাকে সহজে বিশ্লেষণ করা যাচ্ছে না, আবার কষ্টসাধ্য, মানে অনেক কষ্ট করে আমাকে বার করতে হচ্ছে, বিশ্লেষণ করতে হচ্ছে, এবং বিশ্লেষণের পর যেইগুলো আমাদের ব্যবহারিক জীবনে কাজেই লাগে না। তুমি দেখো তো এই ক্রিটা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগে এরকম কোনো শব্দ আছে? তাহলে এটা কি হলো গো? একটু আগে বলেছিলাম নয় ধাতু পাওয়া যাবে নয় মূল শব্দ পাওয়া যাবে, তাহলে ক্রিটা কি, শব্দ না ধাতু? ক্লিয়ার এই জায়গাটায়? বোঝাতে পারলাম?
আমি বলেছি নয় মূল শব্দ নয় ধাতু পাওয়া যাবে, তোমার কি মনে হয় এটা শব্দ? তাহলে যে আমি বলছি কি প্রদত্ত শব্দটা আছে তাকে যদি বিশ্লেষণ করতে গেলে আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়, এবং পরিশ্রমের পর যদি বিশ্লেষণও করা যায় কিন্তু দেখা গেল যেটা সচরাচর আর ব্যবহৃত হয় না, ব্যবহার করা যাচ্ছে না, তাহলে সেটা কি হয়ে গেল? সেটাই হয়ে গেল কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তাহলে দেখো ক্রিযুক্ত তব্য, ক্রিটা কি? যদি বলে এই উদাহরণটা কর্তব্য, কি হয়ে গেল? এটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ না তদ্ধিতার্থ তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, ক্লিয়ার। কিন্তু যখন বলছে শিশু যুক্ত স্ন ইকুয়াল টু কি হলো? শৈশব। দেখো বিশ্লেষণ করতে গিয়ে তোমাকে কি কষ্ট করতে হলো? সহজে বিশ্লেষণ করা গেল, ব্যবহারিক প্রয়োগও আছে। একদমই তাই, রাইট, একদমই তাই। আর এখানে যখনই বসবো দেখবে সব শব্দ, সব শব্দ। এবার তোমাদের দেখো প্রথম সলিউশন এটা তো আমি করে দিয়েছি প্রশ্ন, তুমি দেখো 2 নম্বর প্রশ্নটা তুমি উত্তর দিবে, আমি বলবো না। তাহলে আবার একবার আমি এই কথাটা বলছি, ভালো করে আরেকবার শুনে নাও। কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ আমি কি করে বুঝবো? স্যার আপনি কি বললেন যে প্রদত্ত শব্দটা আছে, এই প্রদত্ত শব্দটাকে যদি আমি সহজে বিশ্লেষণ করতে না পারি, বা বিশ্লেষণের পর যেটা আমি পাচ্ছি তার যদি সচরাচর কোথাও প্রয়োগ না হয়, ব্যবহার না দেখা যায়, সেটাই কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তাহলে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটা? যেটা সহজে বিশ্লেষণ করা যাচ্ছে, বা বিশ্লেষণের পর কি আছে? একটা কি আছে? সচরাচর ব্যবহার দেখা যাচ্ছে, প্রয়োগ দেখা যাচ্ছে। তুমি দেখো না, ক্রিযুক্ত তব্য কর্তব্য, শিশুযুক্ত স্ন শৈশব, ঠিক আছে? তাহলে ক্রিযুক্ত তব্য এটা তাহলে কি হয়ে গেল? আর শিশুযুক্ত এটা তাহলে মূল ধাতু, দেখো এটা শব্দ। এবার তুমি বলো এটা কি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ? এটা তো তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, ক্লিয়ার। 2 নম্বর প্রশ্ন ছিল কি রুট চিহ্ন কখন বসে? রুট কখন বসে? সবসময় ধাতুর আগে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে শিশুর আগে কি বসলো? বসলো না, কোথায় বসলো? ক্লিয়ার তো? এখনো বলো। একদম, 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 এই তো বুঝে গেছে, একদম বুঝে গেছে। এবার 3 নম্বর প্রশ্ন, হসন্ত কোথায় বসে? এটাও তাই, কৃৎ প্রত্যয় সাধিত শব্দের সঙ্গেই বসে। এবারে না, এখানে ক্রিয়া আছে বলে কি আমি এখানে হসন্ত বসাবো? যখন কোনো স্বর যুক্ত থাকবে না সেক্ষেত্রে তখন হসন্ত আমি বসাবো। যেমন ধরো দর্শন, এ ভাই সবসময় একই কালিতে লিখে যাচ্ছি, পাল্টা, একই হয়ে যাবে, ছেলেমেয়েরা বুঝতে পারবে না। হ্যাঁ, দৃশ্যযুক্ত অন, পরীক্ষার অপশানে দেখবে 4টে অপশান থাকবে, এরকমও অপশানও থাকতে পারে, এরকমও অপশানও থাকতে পারে, আমি বারবার দেখাচ্ছি খেয়াল রাখো। আবার এরকমও অপশান থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কোনটা ঠিক হবে? লাস্টেরটা, কারণ এই যে হসন্ত আছে প্লাস রুট আছে বারবার, ওই জন্য এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি এই 3টে প্রশ্নকে আগে তোমাদের সলিউশন করতে মানে করে দেখালাম কি ধরনের প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হতে পারে। আজকের মনে হয় এরপর থেকে তোমাদের প্রত্যয় সম্পর্কিত আর কোনো প্রশ্নই থাকবে না। থাকবে? থাকবে? আর কোনো সমস্যা থাকবে? আছে, প্রবলেম মিটলো? তোমাদেরকে যখনই প্রশ্ন করবে তাহলে তুমি এবার এবার আমি একটা কথা বলি, এই আগে এই প্রশ্নটা সলভ করে দিই। এই যে এখানে হসন্ত চিহ্নটা কেন বসালাম? কারণ দেখো এখানে কোনো এই তালবস্বরের সঙ্গে কোনো স্বর যোগ নেই। কিন্তু আমি যখন এই যে করলাম ক্রি যোগ তব্য, এখানে কি ভাই, এখানে রি আগে থেকেই যোগ আছে, রিকার, এটা কাট কি স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ, তাহলে আগে থেকে যুক্ত আছে, বা এখানে হসন্ত হবে না, তার মানে কাটা, যোগ হবে না, কাটা। তাহলে দেখো 3টে প্রশ্ন ছিল আমাদের, 3টে প্রশ্ন প্রথমে সলভ করে দিলাম। তাহলে আমি আরেকবার কথাটা প্রথম থেকে আলোচনা করে দিচ্ছি, ভালো করে এই জায়গাটাকে মাথায় রাখার চেষ্টা করো, এই জায়গাটাই মেন। এরপরে আর কিছু মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে দেব উদাহরণ নয়, কিছু মূল শব্দ আর তার সঙ্গে কি প্রত্যয় যোগ। আমাকে নাকি ফোন করে যাচ্ছে, টোটাল অফ, 1 মিনিট। হ্যাঁ, এবার কি হলো, যেটা সরি, যে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা উদাহরণ মুখস্থ করেছি, উদাহরণ আর মুখস্থ করব না, আমরা এখন দেখব মূল শব্দটা বা মূল ধাতুটা কি আর তার সঙ্গে কি প্রত্যয় যোগ হচ্ছে। আমি একটা চার্টও করেছি তোমাদের জন্য, পুরো টোটাল অফ চার্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইটুকু মুখস্থ করতে হবে, এই 1 পাতা, এই 1 পাতা মুখস্থ করতে হবে টোটাল। যেমন মনে করো
দর্শক, দর্শন, দৃশ্য, দৃশ্যমান, দর্শনীয়, দৃষ্ট, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্ট, দ্রষ্টব্য, এর মূল ধাতু দৃশ। মানে যাই উদাহরণ থাকবে, দর্শক থাকলে দৃশ। এবার যোগ অক, কোনখানে কি প্রত্যয় যোগ হচ্ছে সেটাও পর্যন্ত করা আছে। দর্শন, দৃশ, অন, আমি প্রত্যয়ের দিকে যাচ্ছি না। দৃশ্য, মূল ধাতু দৃশ। দৃশ্যমান, মূল ধাতু দৃশ। দর্শনীয়, দৃশ, তার সঙ্গে অনিয়োগ হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি না। তাহলে এইভাবে কিন্তু করা আছে। তোমাদেরকে কিন্তু এর মূল ধাতু বা শব্দগুলো শুধু মুখস্থ করতে হবে, আর কিছু মুখস্থ করার দরকার নেই। আর তুমি 4 পাতা মুখস্থ করতে, তোমার 1 পাতায় এবারে কাজ শেষ। সোজা হলো না কঠিন হলো? সোজা হলো। তাহলে এই যে ক্লাসটুকুর প্রথমটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি আর একবার বলে দিই, প্রত্যয়টা শুরু হওয়ার আগে আমি বারবার বলে দিচ্ছি, এটা মুছছি, হ্যাঁ। তাহলে দেখো, প্রত্যয় যখন তুমি শুরু করবে, অবভিয়াসলি তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এই 3টে প্রশ্নকে তুমি মাথায় রাখবে যে কোথায় আমি কি করে একটা উদাহরণ দেখে বুঝতে পারবো কোনটা কৃৎ প্রত্যয় এবং কোনটা তদ্ধিত প্রত্যয়, সাধিত শব্দ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোথায় আমি রুট চিহ্ন ব্যবহার করব, যেখানে সেখানে রুট ব্যবহার করা হবে না। আর 3 নম্বর হচ্ছে কি বললাম, হসন্ত চিহ্ন কোথায় বসবে, আমি যেখানে সেখানে হসন্ত চিহ্ন ব্যবহার করতেও পারবো না। এই 3টে জিনিসকে মারাত্মকভাবে মনে রাখতে হবে। আমি হঠাৎ করে কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সাধিত শব্দ পরীক্ষার হলে দিয়ে দিল, আমি স্যার উদাহরণ মুখস্থ করে গেছি, আর এইদিকে বুঝতে পারছি না কোনটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। ক্লিয়ার হয়ে গেল এখান থেকে? রুট সব সময় বসবে না, হসন্ত সব সময় বসবে না, ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রত্যয় শুরু করার আগে যেটা দেখিয়েছি, আমি আরেকবার লাস্ট এখানটা আলোচনা করে দিচ্ছি, বিভক্তিটা কিন্তু মারাত্মক জিনিস। আর তার সঙ্গে আমি আলোচনা করব একবার অনুসর্গটা আমাদের কাজে লাগছে পুরোটা, যেটা আমাদের কাজে লাগবে কোথায়, পুরো কারকে। যেহেতু তোমরা ছিলে না, এই জন্য আমি আবার এটার সঙ্গে এটা একবার কম্বিনেশন করছি। আর একটা হচ্ছে নির্দেশক। 3টে জিনিসই মারাত্মক, 3টে জিনিসই মারাত্মক। তুমি দেখো, বিভক্তি না আলোচনা করলে তুমি কারকের জায়গাতে যেমন করতে পারবে না, আবার তুমি আজকে কি দেখলে, প্রত্যয় দেখলে, সেখানেও কিন্তু এটা মারাত্মক একটা ভূমিকা নিচ্ছে। আবার এই অনুসর্গ, নির্দেশক আর উপসর্গ, এদের ভূমিকাও কিন্তু মারাত্মক। একের সঙ্গে একের কোনো মিলই নেই, একের সঙ্গে একের কোনো মিলই নেই। তাহলে স্যার এরা দ্বন্দ্ব করার জন্য, মারপিট করার জন্য ব্যাকরণে এসেছে? অবভিয়াসলি তাই। এরা যদি দ্বন্দ্ব না করতো, এরা যদি নিজেদের মধ্যে মারপিট না করতো, ব্যাকরণটা আমাদের ঠিকভাবে শেখাই হতো না, ব্যাকরণটা ঠিকভাবে শেখাই হতো না। এইগুলো আলাদা আলাদাভাবে অবস্থান করেছে বলেই আমরা আলাদা করে বিভক্তির কাজ বুঝি, অনুসর্গের কি কাজ বুঝি, নির্দেশকের কি কাজ বুঝি, উপসর্গের কি কাজ বুঝি। বিভক্তি তাহলে কি বলেছি সব সময়, আমি একটা আবার একবার উদাহরণ দিচ্ছি। মনে করো রাম যোগ কে ইকুয়াল টু কি বলেছি, রামকে। তাহলে সহজে এবারে আমরা এই যে কেটাকে কি আলাদা করে চিহ্নিত করতে পারবো না? পারবো না। এই কেটা অ্যাকচুয়ালি কি হলো, কেটা কি হলো, বিভক্তি। এটা কি হলো, শব্দ। তাহলে শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে এটা যেটা গঠিত হচ্ছে, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো, বলো কি বললাম, পদ। এটাকে কি বলবো, পদ। তাহলে দেখো, বিভক্তির কি কাজ, শব্দকে পদে পরিণত করা। তাহলে বিভক্তির কাজ হচ্ছে শব্দকে পদে পরিণত করা। তাহলে স্যার বিভক্তি শব্দের অর্থ কি? বলে দিয়েছিলাম ক্লাসে, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটের জন্য এগুলো। বন্টন, বিভাজন। আমি যদি বলি যে বিভক্তি, তার অর্থ হচ্ছে বন্টন, বিভাজন। তাহলে বিভক্তি কোথায় বসছে, দেখো শব্দের পরে, শব্দের সঙ্গে সংযুক্ত অবস্থায়। বিভক্তির কাজ হচ্ছে শব্দকে পদে পরিণত করা। 1 নম্বর ক্লিয়ার। অনুসর্গ, অনুসর্গ, অনু মানে কি, স্বর্গ মানে কি? আমি আর একটা ভালো প্রশ্ন কথা বলি, একটা খুব দারুণ একটা প্রশ্নের কথা বলি। আমি তো বাড়াতে পারি না গো। আচ্ছা, টেম্পারেচার, আমি আমি এসি বেশি ইউজই করি না। যাই হোক, এবার দেখো কি বললাম, একটা মারাত্মক প্রশ্ন পড়ে। কি মারাত্মক প্রশ্ন পড়ে? আমরা
9-10-এ একটা প্রশ্ন পড়ে এসেছি, দেখবে যৌগিক শব্দ, রুড়ি বা রূঢ় শব্দ, আর একটা কি পড়েছি, যোগ রূঢ় শব্দ। রুড়ি বা রূঢ়, যৌগিক, আর হচ্ছে কি বললাম, যোগ রূঢ় শব্দ। এখান থেকে একটা মারাত্মক প্রশ্ন পড়ে, অনুসর্গ কোন জাতীয় শব্দ? অনুসর্গ কোন জাতীয় শব্দ? এই উদাহরণগুলো আমরা মুখস্থ করেছি। এই যৌগিক শব্দ কি, যোগ রূঢ় শব্দ কি, রুড়ি বা রূঢ় শব্দ কি, বলতে পারবে কেউ? বলতে পারবে? প্রচলিত অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ এক হলে সেটা হচ্ছে যৌগিক শব্দ। এক হলে কি যৌগিক শব্দ। মনে করো আমি বলছি গায়ক, গায়কটাকে যদি আমি বিশ্লেষণ করি কি পাবো গো? যে গান করে, গই যোগ অক, গই মানে গান করে, অগ মানে কি যে, তাহলে গান করে যে, তাহলে তুমি দেখো এখানে একটা উদাহরণ দেখাচ্ছি, গায়ক, এখানেও দেখো সেটা কোথায় কাজে লাগছে, আমাদের বিভক্তি আর প্রত্যয় কাজে লাগছে না। আমি যদি এটাকে ভাঙি, গই যোগ কি হবে অক, গায়ক মানে যে গান করে, আর গই যোগ অক এটাকে ভাঙলো কি হবে, যে গান করে। তাহলে যার ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ দুটোই এক, সেটা হচ্ছে যৌগিক শব্দ। তাহলে যোগ রূঢ় শব্দটা কি? ব্যুৎপত্তিগত এক অর্থ আর প্রচলিত অর্থটা আর এক, কোনো মিল নেই যেগুলোর মধ্যে। ভালো করে শোনো, যোগ রূঢ়টা কি বললাম? যোগ রূঢ়টা হচ্ছে ব্যুৎপত্তিগত এক, আর হচ্ছে প্রচলিত অর্থ হচ্ছে আর এক। আমি যদি তোমাকে বলি গবেষণা, গবেষণা হচ্ছে গোযোগ এসোনা। আচ্ছা, গবেষণা মানে কি? কোনো বিষয়ে, কোনো বিষয়ে গভীর পর্যালোচনা, অনুসন্ধান। কিন্তু এই মানেটা কি দাঁড়ায় গো? গরু খোঁজা। তাহলে তুমি দেখো, আমি কি বলবো, আমাদের মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশে গিয়ে গরু খুঁজছেন, এর মানেটা তো ছেড়ে দাঁড়ায় মহাকাশে গিয়ে গরু খুঁজছেন। তাহলে এটা হলো না। এরও টেকনিক আছে। কি করে সেটা আমি শব্দ দেখে যোগ রূঢ়, রূঢ় যৌগিক শব্দকে চিনে নেব। সব সময় মাথায় রাখতে হবে, এই যোগ রূঢ় শব্দ হচ্ছে সবসময় কি শব্দ হবে? নয় প্রত্যয় সাধিত শব্দ হবে, নয় সন্ধি সাধিত শব্দ হবে, নয় হচ্ছে কি, এই যে বললাম দুটো বললাম, একটা সন্ধি, একটা প্রত্যয়, আর একটা কি হবে, উপসর্গ যোগে নিষ্পন্ন হতে পারে। আর রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দটা কি হবে? একাধিক প্রচলিত অর্থ, মানে একাধিক ব্যুৎপত্তিগত অর্থ, যার মধ্যে ওরা একটাকে বিশেষ অর্থকে প্রচলিত অর্থরূপে গ্রহণ করে। যেমন পঙ্কজ, দেখো জলে যা জন্মায় সেটাই তো পঙ্কজ হতে পারে, কিন্তু আমরা যেটাকে ব্যবহার করি সেটা কি পদ্ম। জলে তো অনেক কিছুই জন্মায়, অনেক গাছই জন্মায়, শৈবাল, ছোট ছোট গুল্ম লতা সবই জন্মায়, তাহলে সবকে আমি পদ্ম বলছি? তাহলে দেখো একাধিক অর্থ, যার মধ্যে একটা বিশেষ অর্থকে গ্রহণ করছি। এবারে তাহলে বলতে পারে, এবার তোমরা বলতে পারো যে অনুসর্গ শব্দটা কোন জাতীয় শব্দ? এখানে কিন্তু একটা প্রশ্ন দেয় অনেক সময়, এগুলোকে আমাদের ভাবতে হয়। তাহলে এখানে দেখো তুমি, প্রত্যেকটাই কিন্তু সেই আমাদের প্রত্যয়ের কাজে লেগে যাচ্ছে, কোনোটাই তুমি বাদ দিতে পারছো না। তাহলে অনুসর্গ কি জাতীয় শব্দ? অনুসর্গ, আমি যদি বলি অনুসর্গ মানে কি, অনুসর্গটা হচ্ছে কি বলবো, যোগ রূঢ় শব্দের উদাহরণ। কেন? অনুসর্গ মানে হচ্ছে পশ্চাতে অবস্থান যার, আর এখানে অনুসর্গ মানে একটা অধ্যায়ের কথা বলে। অধ্যায়, স্বর্গ, মানে যেটাকে অধ্যায়, এই স্বর্গ হচ্ছে ওই অপরের স্বর্গ নয়, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভীষণভাবে। তাহলে দেখো বিভক্তির ক্ষেত্রে, এ বাবা, নিচেরটা ইয়ে করতে গেলাম ও পুরোটাই মুছে গেল আবার সেই, যাই হোক, অনুসর্গটা কি বললাম? তাহলে বিভক্তিটা বুঝতে পেরেছো তো? অনুসর্গের ক্ষেত্রে কি দেখালাম, যে অনুসর্গ হচ্ছে যার অর্থ হচ্ছে পশ্চাতে অবস্থান যার, বা পরে অবস্থান করে যে। এর দুটো নাম আছে, পরসর্গ কর্মপ্রবচনীয়, আর একটা আছে সম্বন্ধীয়। তাহলে অনুসর্গ কি? অনুসর্গ এক প্রকার অব্যয়, একটার সঙ্গে একটা রিলেটেড। তোমাকে অব্যয় যদি তুমি না ভালো করে বুঝতে পারো, প্রত্যেকটা অব্যয় কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে, কোনটা সংযোজক কোনটা বিয়োজক, প্রত্যেকটা জিনিস। তাহলে এই অনুসর্গ হচ্ছে এক প্রকার অব্যয়, না যে সকল অব্যয় শব্দের পরে পৃথকভাবে বসে
কারক বিভক্তি সম্বন্ধ নির্ধারণ করে তাকে আমি বলবো অনুসর্গ। বিভক্তিতে কি দেখেছো? শব্দের পরে শব্দের সঙ্গে সংযুক্ত অবস্থায় বসেছে। অনুসর্গ কি বসবে? শব্দের পরে পৃথক হয়ে, আলাদা হয়ে বসবে। আমি যদি বলি রাম কর্তৃক শ্যাম বকা খাইল, দেখো কর্তৃকটা কি? এটাই হলো অনুসর্গ। আমি যদি বলি দড়ি দিয়ে বাঁধো, দড়ি দিয়ে বাঁধো, দিয়েটা কি? এই দিয়েটা হলো অনুসর্গ। তাহলে দেখো শব্দের পরে বসেছে। শব্দ বলতে সবসময় মাথায় রাখবে নয় বিশেষ্য নয় সর্বনাম, এই দুটোর পরেই কিন্তু অনুসর্গ বসবে। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে একটা শব্দের পরে শব্দের সঙ্গে সংযুক্ত হয়, আর একটা অনুসর্গ কি বললাম? সে বিশেষ্য বা সর্বনামের পরে পৃথকভাবে বসে কারক সম্বন্ধ নির্ধারণ করে। দুটো জিনিস ক্লিয়ার? আর একটা কি বলেছি তারপরে? তাহলে বিভক্তি হলো, অনুসর্গ হলো নির্দেশক। নির্দেশক তো তোমরা নিজেরাই বোঝো। বাক্যের মধ্যে আশ্রিত যে চিহ্নগুলো কি করে? সম্ভবত এক বচন আর বহু বচনকে চিহ্নিত করে। ছেলেটি, মেয়েটি। আমি যদি বলি ছেলেগুলো, মেয়েগুলো, ওর ঘুম পাচ্ছে ক্লাসে, হ্যাঁ, এক গাছি, এক গাছা, একখানা, একটুখানি, এই যে খানা, খানি, গাছা, গাছি, টিটা, গুলিগুলো, অর্থাৎ এই এক বচন বা বহু বচনকে নির্দেশ করছে, সেটা হচ্ছে নির্দেশক। ক্লিয়ার? নির্দেশক ক্লিয়ার? উপসর্গ জিনিসটা কি? উপসর্গটা কোথায় ব্যবহৃত হয়? উপ মানে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, অনুসর্গ যেটা শব্দের পরে পৃথকভাবে বসছিল। আমি একটা উদাহরণ দিই, দেখো, তাহলে তোমরা এটাও ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই। মনে করো হার, এটা কি? একটা অর্থবোধক কি শব্দ। এর আগে আমি কি বসাতে পারি গো? ধরো প্র বসালাম, বি বসালাম, হা বসালাম, উপ বসালাম, বিভিন্নভাবে। ভালো করে এই জায়গাটা শোনো। তাহলে কি বললাম? হার হচ্ছে একটা স্বাধীন অর্থবোধক শব্দ। কিন্তু এই হার মানে অনেক কিছু হার হতে পারে। অলংকার হতে পারে, সুদের হার হতে পারে, পরাজয়ের হার হতে পারে। একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, হেরে গেছে, সেই হার হতে পারে না, পরাজয়। কিন্তু যখন আমি এই শব্দের আগে প্র কথাটা যোগ করে দিলাম, হয়ে গেল কি গো? প্রহার। অর্থের পরিবর্তন হচ্ছে বিহার। বিহার মানে কি? ভ্রমণ, একদমই। আহার, উপহার, এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলোকে কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে পড়বো। কটা উপসর্গ আছে, বাংলা উপসর্গ কোনগুলো, সংস্কৃত উপসর্গ কোনগুলো, এগুলো আমি পুরো ডিটেলসে দেখাবো। পুরো আমাদের ক্লাসে টোটাল অফ, এখানেও কিন্তু টোটাল অফটা আমাদেরকে জেনে রাখতে হবে পরে। ঠিক আছে? তাহলে এই যে প্রত্যয়ের যে ক্লাসটা ছিল, মেনলি দেখো তোমাকে বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, তারপরে ধর উপসর্গ, এগুলোকে তোমাকে একটা মোটামুটি তোমার একটা সাধারণভাবে আইডিয়া দরকার। আর তারপরে আমরা দেখলাম যে পরীক্ষার প্রশ্নে যেটা থাকছে সেটা প্রদত্ত শব্দ, যেটাকে আমি ভাঙলে পাচ্ছি মূল শব্দ অথবা ধাতু, আর তার সঙ্গে পাচ্ছি অতিরিক্ত অংশ। তাহলে এর মধ্যে কোনটা প্রকৃতির মধ্যে কোনটা প্রত্যয় আমরা দেখেছি। প্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করেছি? নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সবসময় মাথায় রাখতে হবে। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কি যোগ হবে? ক্রিয়া প্রকৃতি যোগ কৃৎ প্রত্যয় ইকুয়াল টু কৃদন্ত পদ। আর নাম প্রকৃতির সঙ্গে যোগ হবে তদ্ধিত প্রত্যয়, গঠিত হচ্ছে তদ্ধিতান্ত পদ। আর নাম প্রকৃতিকে আমরা আরেকটা নামে চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে প্রাতিপদিক। বিভক্তিহীন শব্দকে আমরা বলবো প্রাতিপদিক। প্রাতিপদিক, এইটুকু ছিল। আচ্ছা, তাহলে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কি করে চিনবো? যে শব্দটাকে আমি সহজে বিশ্লেষণ করতে পারবো না বা কষ্ট করে বিশ্লেষণ করব, আর ওই বিশ্লেষণের পর যেটাকে দেখবো সচরাচর কোথায় ব্যবহৃত হচ্ছে না, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কি দেখবো? যেটাকে সহজে বিশ্লেষণ করে ফেলতে পারছি এবং যার সচরাচর প্রয়োগ দেখা যাচ্ছে, ব্যবহার দেখা যাচ্ছে। তাহলে হ্যাঁ, শব্দ বসে। এবার রুট চিহ্ন কোথায় বসে স্যার? কৃৎ প্রত্যয় সাধিত শব্দের আগে। তাহলে আর হসন্ত কোথায় বসে স্যার? কৃৎ প্রত্যয় সাধিত শব্দের আগে। কিন্তু খেয়াল রাখতে হবে, শব্দের সঙ্গে যদি কোনো স্বর যোগ থাকে তাহলে কিন্তু, মানে মূল ধাতুর সঙ্গে যদি কোনো স্বর যোগ থাকে তাহলে কিন্তু বসে না। কিন্তু যদি স্বর না যোগ থাকে, যেন আমি তোমাকে দেখালাম যে ক্রি, এখানে কিন্তু আমি হসন্ত ব্যবহার করতে পারবো না। কিন্তু আমি যদি তোমাকে দেখাই
এই যে ক্রিযুক্ত তপোবন কর্তব্য, আর একটা কি উদাহরণ দেখালাম তোমার, দর্শন। দৃশ্য, দেখো এখানে কিন্তু কোনো তালবস্যের সঙ্গে স্বর আছে, এই জন্য এখানে আমাকে হসনটা দিতে হচ্ছে, এবং দুটোতেই কিন্তু রুট চিহ্নটা বসবে। হলো, এটা গেল, ব্যাস এইটুকু ক্লিয়ার সবার? আর কোনো সমস্যা আছে, প্রবলেম? এবারে 2 নম্বর কথায় আসবো। দেখো, দুটো তিনটে উদাহরণ দেখিয়ে দিই। যখন আমি একটু আগে মূল ধাতু বলছিলাম না, আমাদেরকে মুখস্থ করতে হবে, আমি কিছু একটা উদাহরণ দিচ্ছি, দেখো। দর্শক, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। দর্শন, দৃশ্য, লেখার দরকার নেই বা লিখতেও পারো, দৃশ্যমান। আচ্ছা, আমি আবার ধরো শ্রবণ, ধরো গমন, এগুলো তো, এগুলো কি, এগুলো সবই হচ্ছে কৃৎপ্রত্যয় জাতীয় শব্দ, সবগুলোই। তুমি যদি ভাঙো, দর্শক, ওই যে বললাম মূল ধাতু কি, দৃশ, দৃশ। আমি এর থেকে একটা দেখাবো, মনে করো এই যে দর্শন কথাটা দেখিয়েছি, আমরা আগে ঘাড় দেনে রে, এই করো দৃশ্য যোগ অন, করো করো মুখস্থ করো। শ্রবণ, শ্রু যোগ অন, গমন, গম যোগ অন, এরকম করেছি না? এরকম নয় ব্যাপারটা। ধরো ভালো করে বোঝো, কি বুঝবো স্যার, ভালো করে বোঝো। যখন এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, দর্শক, দর্শন, দৃশ্য, দৃশ্যমান, এর মূল ধাতু কি হতে পারে? বা তোমার ধরো এখানে আমি একটা দিয়েছি শ্রবণ, আরো কিছু বলছি, শ্রবণীয়, শ্রুতি, শ্রুত, শ্রোতা, এর মূল ধাতু কি হতে পারে? আবার ধরো এই যে গমন আমি এখানে দেখেছি, ধরো গতি, গমন, গন্তব্য, এর ক্ষেত্রে কি মূল ধাতু হতে পারে? তাহলে আমাকে এই শব্দগুলো ধরে ধরে কি করতে হবে, মূল ধাতুটাকে মুখস্থ করতে হবে। এতদিন আমরা যেটা ঘাড় নেড়ে করতাম, এই করো দৃশ্যযুক্ত অনিয়, দেখে নাও, গম যোগ অনট, এরকম মুখস্থ করতাম। তাহলে এখন শুধু দেখবো প্রদত্ত শব্দটা যেটা আছে, তার মূল ধাতুটা কি হবে, ছকে ছকে। 2 নম্বর কথা, এটা গেল 1 নম্বর। তাহলে প্রথম মুখস্থ করতে হচ্ছে কি, এবার এসে মুখস্থ করতে হচ্ছে উদাহরণ, মুখস্থ করতে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে কি, যেগুলো বললাম প্রদত্ত শব্দ, তার মূল ধাতুগুলো কি হবে বা শব্দগুলো কি হবে। ক্লিয়ার কথাটা? এই যে শব্দটা আছে, প্রদত্ত শব্দটা, এর মূল ধাতু কি হবে বা মূল শব্দ কি হবে। ক্লিয়ার? 2 নম্বর কথা হচ্ছে এই শেষে কি আছে দেখবো, শ্রবণ, অন, গমন, অন, যেখানে অন থাকবে শেষে তার সঙ্গে অনট যোগ হয়ে যাবে, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি কত ধরে ধরে উদাহরণ মুখস্থ করবে, করার দরকার আছে? দর্শন অন আছে, শ্রবণ অন আছে, গমন অন আছে, কি বসে যাবে, মূল ধাতু, তার সঙ্গে অনট, দৃশ্যযুক্ত অনট, সুযোগ অনট, গম যোগ অনট। ক্লিয়ার? এবার বলো এখনো কঠিন লাগছে কিনা, আমি বলে দেবো। কঠিন লাগছে? ও ভাবছে হাত দিয়ে, ও হাত দিয়ে ভাবছে, আমি বলে দিচ্ছি। এই নিবেদিতা, ঠিকঠাক? আরেকবার রাখি দেখ, বলে দিই। ঝগড়া করিস না তোরা, ওরা বলবে, ওরা ভাববে প্রতিদিন এসে আমরা আজকে প্রথম এসেছি, দেখো ঝগড়া করছে ওরা। ও নতুন? দেখো, তাহলে সুরজিৎ আছে, এই সুরজিৎ আমাদের আগে সুরজিৎ, হ্যাঁ ওই হ্যাঁ সুরজিৎ শর্মা। সুরজিৎ হ্যালো, অনলাইনে সুরজিৎ? হ্যাঁ সুরজিৎ, বুঝতে পারছো? সুরজিৎ শর্মা, হ্যাঁ সুরজিৎকে বুঝতে পারছি আমি, স্যারের। হ্যাঁ, অনেক দিন পর সুরজিৎ, আর ক্লাস কোনো অসুবিধা হচ্ছে?
না না, সুরজিৎ রীতিমতো, হ্যাঁ রীতিমতো ক্লাস করে, ও ভালো ছেলে। সুরজিৎ, সুরজিৎ ক্লাস ঠিক আছে তো? ক্লাস ঠিক আছে সুরজিৎ? সুরজিৎ রীতিমতো প্রত্যেকটা ক্লাস করে, ও ভালোভাবে ক্লাস করে, হ্যাঁ স্যার। দেখো সুরজিৎ, দেখো দেখো এখানে আমি বলে দিই, আমরা যেটা করেছি উদাহরণ ধরে ধরে, সেটা তোমরাও করেছো বাবা, আমিও করেছি। আমি তো মুখস্থ করে অর্ধেক উদ্ধার করে দিয়েছি ব্যাকরণে, সব মুখস্থ এরকম। হ্যাঁ মুখস্থ করেছি, তাহলে স্যার এখন আপনি কি করছেন এইগুলো? আমি যে বললাম এখন রীতিমতো এগুলোকে নিয়ে কাজ করছি, রীতিমতো। এখন এটা রিসেন্টলি যেমন কাজ করছি, জার্মানের যে কারক বিভক্তি, সেই কারক বা কেসের সাথে আমাদের বাংলার কারক বিভক্তির একটা তুলনামূলক ইয়ে। আমাদের বাংলা কারক, সংস্কৃত কারক এবং তার সঙ্গে জার্মান কারক, মানে তিনটের কম্বিনেশন একটা কাজ করছি। বাংলা, সংস্কৃত আর জার্মান। না না না, আমার রিসার্চের, আমার বিষয় তুলনামূলক সাহিত্য, এবং ওই লিঙ্গুইস্টিক্স। আমি তো এই তো তুলনামূলকই পড়াই, আমি যখন পড়ালাম দেখলে না, তুলনামূলকভাবে পড়ালাম। বিভক্তি, আমি সবসময় জিনিসগুলোকে কি করি, একটাকে বোঝাতে গেলে আর একটাকে নিয়ে আসি। কেন হয়, লিঙ্গুইস্টিক্স বলো যে কোনো সাহিত্য বলো, বোঝালে সুবিধা হবে। আমি আগে তোমাকে, যখন তুমি বিভক্তি বুঝবে, তুমি বিভক্তির কাজটা বুঝতে পারলে, কিন্তু যখন অনুসর্গটা আমি যখন দেখালাম না, বা উপসর্গটা দেখালাম না, তুমি একটার সঙ্গে একটার পার্থক্য সহজে বুঝতে পারবে না। কিন্তু তুমি দেখো একটা ক্লাসে একটার সঙ্গে একটার পার্থক্য সহজে বুঝে গেলে, এটাকেই বলছে কম্পারেটিভ। তুলনা করে পড়তে হবে জিনিসটা। আমি তো একটা বিষয় একটা পড়াচ্ছি, মানে বিভক্তিটা নিয়ে আমার আজকে কাজ করলে হয়ে যেত, কারণ আমি কেন, আমি তোমাকে অনুসর্গের কথা বললাম, উপসর্গের কথা বললাম, কেন বললাম? এই জন্যই বলছি যে তোমার সম্পূর্ণটা, তোমাকে তুমি যখন লিঙ্গুইস্টিক্স করছো, ঠিক আছে, তোমাকে এই তুলনামূলকভাবে কিন্তু পড়তে হবে। তুলনামূলক পড়লে তুমি জিনিসটা, তোমার বিষয়টা ক্লিয়ারলি হয়ে যাবে। ওই যে বলছিলাম, যারা মুখস্থ করছে, তোমাকে মুখস্থ করার আর প্রয়োজন পড়ছে না। তুমি শুধু জিনিসটাকে বোঝো, তোমার মাথার মধ্যে নিয়ে নাও যে এটা হলে এটা হয়, এটা দিয়ে ওটা হবে, এটা দিয়ে ওটা হবে, মানে করণ তৎপুরুষ সমাস, ক্লিয়ার হয়ে গেল। এটা দিয়ে ওটা হবে, প্রথম অংশ দিয়ে দ্বিতীয়াংশ সম্পূর্ণ হবে, ব্যাস। পরীক্ষার হলে সবাই ভাববে তোমার হয়ে গেল উত্তর, করণ তৎপুরুষ সমাস। কি করে বার করলো, এই তো তোমার মাথা বলে দিয়েছে। আর উদাহরণ যদি মাথার মধ্যে থাকে, এত উদাহরণ পড়ে গেছো, তোমার মাথা তোমাকে ভাবাবে এটা করণ তৎপুরুষ হবে, কোনটাই ঠিক দেবো রে, গোলটা কোথায় পাকাবো, দ্বন্দ্বে বসাবো, না ব্যতি আর বহুব্রীতে বসাবো, না না তৎপুরুষে বসাবো, না না বহুব্রীতে বসাবো। চিন্তা করার কোনো দরকার নেই, মাথায় এটা দিয়ে ওটা হবে, এটা রাখতে হবে, তাহলেই হয়ে গেল, অটোমেটিক উত্তর হয়ে যাবে। তাহলে যে কথাটা, হ্যাঁ সুরজিৎ বলছে কম্পারেটিভ লিটারেচার খুব ইন্টারেস্টিং স্যার, একদমই তাই। সুরজিৎ কিন্তু রীতিমতো ভালো ক্লাস করে, আর ও স্যারকে ভীষণভাবে ভালোবাসে। ও, সুরজিৎ, অনেক দিন পর। হ্যাঁ, যেটা বিষয় সুরজিৎ ভালো করে দেখো, আমরা এই যে বিষয়টা, এই একভাবে পড়াচ্ছিলাম তো, ওই জন্য একটুখানি কথা বলে মাইন্ডটাকে চেঞ্জ করলাম। দেখো এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যা আমরা আগে টোটাল অফ টাইম মুখস্থ করেছি স্যার, আমিও মুখস্থ করেছি, তোমরাও মুখস্থ করেছো, কিন্তু মুখস্থ করব, এবারে প্রদত্ত শব্দগুলোকে মুখস্থ করব, মূল শব্দগুলোকে মুখস্থ করব, যেগুলো দিচ্ছে পরীক্ষার সময়। আমরা আগে কি করেছি, ভাঙাটা মুখস্থ করেছি। কর্তব্য, মাথা নেড়ে নেড়ে, ক্রি যোগ তব্য, চলো খাতায় প্র্যাকটিস করো, স্লেটে প্র্যাকটিস করো, বোর্ডে প্র্যাকটিস করো। দৃশ্য যোগ অনিয়, দর্শনীয়, দৃশ্য যোগ মান, এরকম দৃশ্যমান, এরকম ভাবে পড়েছি। কিন্তু এইগুলো যেমন খটোমটো লাগতো, কিন্তু যখন পড়তাম ঢাকায়, ঢাকা যোগাই, কি সোজা রে বাবা। শৈশব, শিশু যোগ অব, এগুলো সোজা না? কিন্তু যেইগুলো ওই যে কৃতপদ, তখন তো আর বুঝলাম না কোনটা কৃতপ্রত্যয় জাতীয় শব্দ বলছে, কোনটা তদ্ধিতপ্রত্যয় জাতীয় শব্দ বলছে, অতটা তো বুঝলাম না। কিন্তু নে মুখস্থ কর, স্যার মুখস্থ করতে বলেছে পাতার পর পাতা। আবার কি করতো, মাধ্যমিক সময় আমাদের তো তখন প্রত্যয় ছিল, আবার লাল কালি আনতে বলতো স্যার, রেড কালি, বলে এই এগুলো একটু দাও তো, ইম্পর্টেন্ট, এগুলো দাগ দাও। তখনও তো বুঝলাম না কোনটা কৃতপ্রত্যয়, কি জানি, মা মুখস্থ করতে বলছে, মুখস্থ করিনি, পরীক্ষার হলে দেখা যাবে আর, এরকম ব্যাপারটা থাকতো। কিন্তু দেখো সেই জায়গা থেকে এখন যেটা তোমাদেরকে বলছি, এই উদাহরণ আর কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট আমার জানার দরকার নেই।
আমার ছেড়ে দাও ওইসব ব্যাপার। আমরা উদাহরণ মুখস্থ করতে যাব না, মুখস্থ করবো এই প্রদত্ত শব্দগুলোকে। কি কি শব্দ আমি আমার খাতাটায় বলছি, দেখো। ধরো দর্শক, এই যে বলছে দর্শন, ধরো দৃশ্যমান, ধরো দর্শনীয়। এই এই যে প্রদত্ত শব্দগুলোর মূল ধাতু কি? দৃশ। মূল ধাতু দৃশ। 2 বচন, বাক্য, বচনীয়, বাচক, বাক্য, বক্তা, বক্তব্য, উক্তি, উক্ত। এই যে কথা বলা সম্বন্ধীয় যা আছে মূল ধাতু কি? বচ। এই দেখো এগুলো সব দেখা অর্থে। এই যে দৃশ, দর্শন, দৃশ্য, দৃশ্যমান দেখা অর্থে বোঝাচ্ছে না? যা মূল ধাতু সব হচ্ছে দৃশ। যখন বলবো এই যে কথা বলা সম্পর্কিত বচন, বাক্য, বাচক, বাক্য যা আছে মূল ধাতু কি? বচ। কানে শোনা, কানে শোনা চয় হসন্ত, অবভিয়াসলি তো। এই যে তুমি এটাকে বিশ্লেষণ করছো, সহজে বিশ্লেষণ করতে পারছো? ওই যে বললাম একটা মানুষ সে টিপে টিপে বার করতে চাইছে, হচ্ছে না, কষ্টসাধ্য ব্যাপারটা। ঠিক এই জিনিসটা, আরে হাসির কিছু নেই, তুমি যত সিম্পল ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটাকে তো ব্যাপারটা তুমি হ্যাঁ নিতে হবে তোমাকে সিম্পল ভাবে বোঝাতে গেলে একটুখানি তো ফাজলাম মানুষ কি করবে, কষ্টসাধ্য করে তাকে বার করতে হচ্ছে। অনেকের প্রবলেম আছে, এটা আছে তো। ঠিক সেই শব্দটা হচ্ছে কৃৎপ্রত্যয়, কৃৎপ্রত্যয় জাতীয় শব্দ। তাহলে দেখো আমরা এই রকম ভাবেই কিছু প্রদত্ত শব্দকে রেখেছি এবং যাদের মূল ধাতু কিংবা মূল শব্দগুলোকে আমরা একটা চার্ট করেছি, এটা তোমরা নোটে পাবে একদম। এটা গেল প্রথম। 2 নম্বর হচ্ছে যে চারটা করা আছে, দেখবে আমরা মূল ধাতু তো দেখে নিলাম। যখন দেখলে প্রদত্ত শব্দের শেষে এই যে অন যোগ আছে, অন, দেখো তো দর্শন কি আছে? অন। শ্রবণ অন। গমন অন। যেখানে এই প্রদত্ত শব্দের শেষে অন থাকবে সেখানে বসিয়ে দাও অনট। তাহলে দর্শন দৃশ যোগ অনট, শ্রবণ সু যোগ অনট, গমন গম যোগ অনট। কঠিন আছে? আমি আরো দুটো উদাহরণ দিই, দেখো। যেখানে যেখানে মনে করো ত আছে, কি রে আবার সরছিস না কেন রে ভাই? ত, বা ধরো কয়ে তয়ে, বা ধরো দয়ে ধয়ে, বা মধ্যাহ্নস্বয় টয়। প্রদত্ত শব্দটা খেয়াল রাখবে সব সময়। আমি যখন প্রত্যয় নির্ণয় করব পরীক্ষার খাতায়, যেটাকে খেয়াল রাখতে হবে প্রদত্ত শব্দটাকে চোখ দিয়ে গিলে খেয়ে নিতে হবে। আমরা কিছু মেয়ে আছি, রাস্তা দিয়ে যায়, একটা ছেলে যদি হ্যান্ডসাম ভাবে যায়, ওই দেখেছিস টি শার্ট প্যান্ট পরে মেয়েটা এবার ছেলে পাঞ্জাবি পরে যাচ্ছে, ও মানে চোখ দিয়ে গিলে খেয়ে নিলাম। কিছু ছেলে আছে, এই মেয়েটা শাড়ি পরে যাচ্ছে, বিরাট ব্যাপার, বিরাট লাগছে, চোখ দিয়ে গিলে খেয়ে নিলাম। একবার দেখি কি হবে আমি বলে দিচ্ছি, একবার দেখি তাকে কেমন দেখতেছে, কি নাকের পড়েছে, কি কানের পড়েছে, কি রঙের শাড়ি পরেছে, বলে দিলাম। ঠিক সেটা একবার চোখ দিয়ে আমাকে গিলে খেয়ে নিতে হবে। যে উদাহরণটা দিচ্ছে, প্রদত্ত শব্দটা দিচ্ছে, সেই প্রদত্ত শব্দটা কি কি হবে, তাকে বিশ্লেষণ করলে আমি কি পাবো। তাহলে প্রদত্ত শব্দে সে কি কানের পড়েছে, কি নাকের পড়েছে, কি রঙের শাড়ি পরেছে, দ্যাটস ইট। এইটা ক্লিয়ার? স্যার এরকম করেই কথা বলে, সোজা করে বলে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রদত্ত শব্দের শেষে যদি ত থাকে, কয় তয় থাকে, দয় দয় থাকে, মধ্যাহ্নস্বয় টয় থাকে, সেখানে কি করে দেবো? সেখানে একদম চোখ কান বুঝে আমি কি করব? নয় কয়ে তয় করব, নয় কি করব? শুধু ত করব। নয় কয়ে তয়, নয় ত। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন মুক্ত। একটা উদাহরণ ধরো তোমার কাছে, মুক্ত। মুক্ত শেষে কি আছে গো? তুমি অটোমেটিক্যালি জেনে নিলে। তাহলে মুক্ত যেহেতু আছে শেষে কয়ে তয়ে, এই কয়ে তয়ের জন্য কি বসবে? কয়ে তয় বসবে, নলে ত বসবে অটোমেটিক্যালি। দেখো এবার তুমি ধরে নাও, এবারে মুক্ত, এই মুক্ত শব্দের মূল ধাতু কি? মুচ। মুচ। আমি যদি বলি এরকম মুচ, মুচ যোগ কি হবে? কয়ে তয়। আমি আর একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। দৃষ্ট। দৃষ্ট ভাই, একটু আগে আমরা পড়ছিলাম না, দর্শন জাতীয় যা কিছু জিনিস তার মূল শব্দ কি হবে? দৃশ। আমি নয় এটা বাদ দিলাম প্রথমে, এখন আর দেখবই না সে কানের কি পড়েছে, সে কি নাকচাবি পড়েছে, সে কি গলার হার পড়েছে, আমি আবার দেখে নেব। শেষে কি আছে? মধ্যাহ্নস্বয় টয়।
তাহলে ভাই আমার শেষে কি আছে বলেছি, ত থাকলে, কয়ে তয়ে থাকলে, দয়ে ধয়ে থাকলে, মূর্ধন্যাশয় টয়ে থাকলে চোখ কান বুঝে কি বসাবো, নয় কয়ে তয়ে নয় ত। আমরা দেখবো অপশানে কি আছে, নয় কয়ে তয়ে থাকতে পারে, নয় ত থাকতে পারে, কিন্তু দুটো অপশানে থাকবে না। আর দুটো অপশানে থাকলেও সব সময় কোনটা করব, সব সময় এটাকে প্রায়োরিটি দেবে। যেমন অনেক সময় ধ্বনি বর্ণ অপশানে থাকলে কোনটাকে প্রায়োরিটি দেব, সব সময় ধ্বনিটাকে প্রায়োরিটি দেব। যদি বলি যে মূল উপাদান, অনেক বর্ণ করা আছে, না বর্ণ করবো না, ধ্বনি করবো, কারণ ধ্বনি না এলে বর্ণ হয়। সব সময় মাথায় রাখতে হবে ধ্বনিটাকে প্রায়োরিটি দেব। আমি আরেকবার বলেছিলাম যে কারক যদি ক্রি যোগ নখ থাকে আর ভাই ক্রি যোগ অক থাকে, কোনটাকে প্রায়োরিটি দেব, সব সময় নখটাকে প্রায়োরিটি দেবো। এগুলো ব্যাপার আছে সব সময়, কিন্তু দুটোই হয়। দুটোর মানে যে করে, যে করেন, যে সম্পাদন করে, সব একই, কিন্তু এইটাকে প্রায়োরিটি দেব। ঠিক আছে, তাহলে দেখো এই যে দৃষ্ট, ভাই শেষে কি আছে গো, চোখ কান বুঝে দেখো তো কি আছে শেষে, শেষে আছে মূর্ধন্যস্বয় টয়, তাহলে মূর্ধন্যস্বয় টয়ে আছে যেহেতু আমার বসবে কয়ে তয়ে। ঠিক আছে, এবারে দৃষ্ট, আমি বলেছি দর্শন জাতীয় যা কিছু, দেখা অর্থে যা কিছু, সবই হচ্ছে মূল ধাতু দৃশ হয়ে গেল। দৃশ্যযুক্ত কয়েতয় ইকুয়াল টু কয়েতয় হস্যই দৃষ্টি। ও দৃষ্ট বলেছিলাম, তাহলে কয়েতয়, শুধু কয়েতয়। বোঝা গেল? এবার বলো বোঝা গেল? বা চলে গেল। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই। মানে এইটা হচ্ছে মূল জায়গার, যেটাকে আমাদের মুখস্থ করতে হচ্ছে। আমরা টোটাল অফটা আগে মুখস্থ করেছি উদাহরণ, এখন আর উদাহরণটা আমাদেরকে মুখস্থ করতে হবে না। আমাদেরকে কিছু প্রদত্ত শব্দ দেয়া থাকবে, তার মূল ধাতু কি হবে, মূল শব্দ কি হবে, এটা আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। আর সব সময় বলবো প্রদত্ত শব্দটার শেষে কি আছে, এটাকে দেখে আমরা কি করব পরীক্ষার সময়, প্রত্যয়টাকে বসিয়ে দেব। আমার চলে গেল। অসুবিধা আছে? একদম সহজ পদ্ধতিতে শিখিয়ে দিলাম, যেটাকে আমরা মুখস্থ করে মনে রাখতাম। আমার মনে হয় আজকের পর থেকে আর মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ আমরা একটা চার্ট দেব, সেই চার্টে প্রদত্ত শব্দটার মূল ধাতু কি হতে পারে, শব্দ কি হতে পারে, সেটা যেমন থাকবে, এবং প্রদত্ত শব্দের শেষে কি থাকলে আমি কি প্রত্যয় বসাবো। আমি একবার তবু বলে দিই, ধরো যদি এই যেমন তোমাদের আমি দেখালাম কি ত, এই যেমন তোমাদেরকে আমি দেখালাম ত, কয়ে তয়ে, দয়ে ধয়ে, মূর্ধন্যস্বয়ে টয় থাকলে কি হয়, কয়ে তয়। কিন্তু যদি মনে করো তয়ে হস্যই থাকে, কয়ে তয়ে হস্যই থাকে, এটার হস্যই থাকে, এটার হস্যই থাকে, তখন কি হয়ে যাবে গো, কয়ে তয়ে হস্যই। কথাটা বুঝতে পেরেছো? তাহলে শুধু তোমাকে যেটা মুখস্থ করতে হচ্ছে, প্রদত্ত শব্দের মূল ধাতু বা শব্দটা কি হবে, আর তার সঙ্গে প্রদত্ত শব্দের শেষে কি আছে এটাকে আমাকে খেয়াল রাখতে হবে, যে ত আছে না তয়ে হস্যই আছে, না কয়ে তয় আছে না কয়ে তয় হস্যই আছে। যদি এই অংশটুকু গুলো থাকে তাহলে কয়ে তয় বসবে, আর যদি হস্যই যোগ হচ্ছে তাহলে হবে কয়ে তয় হস্য। ইজিলি প্রসেস, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম ইজিলি প্রসেস, একদম ইজিলি প্রসেস, আর কিচ্ছু নেই। এর থেকে সোজা মনে হয় আর কিছু হতে পারে না প্রত্যয়। হ্যাঁ, দয় দয় হস্যই, মূর্ধন্যস্বয় টয় হস্যই, তাহলে কয়ে তয়। যেমন এই যে মুক্তি, যখন মুক্ত বললাম, যখন দেখো মুক্ত বললাম, কি হয়ে গেল গো, মুচ রুট বসাবো, মুচ যোগ কয়ে তয়ে। কিন্তু মুক্তি বললে মুচ যোগ কয়ে তয় হস্যই। এগুলো মুখস্থ করতে হবে, আর মাথায় রাখবো। হ্যাঁ, কি বলো আরেকবার, তুমি বলো। হ্যাঁ, কয়তো আসছি বলে এখানে কয়তো আসছি বলে মুচ যোগ কয়তো হস্যই। এটা হচ্ছে, এটা এটা দয়ে দয় হস্যই, এটা মূর্ধন্যস্বয় টয় হস্যই। মানে শুধু যখন নর্মালি দেখো না ত থাকছে, কয়ে তয়ে থাকছে, দয়ে দয়ে থাকছে, মূর্ধন্যস্বয় টয় থাকছে, তখন কয়ে তয়ে। আমি কি বললাম, পরীক্ষার হলে কি মাথায় রাখতে হবে, এটা তো প্রদত্ত শব্দ, পরীক্ষার হলে এইটা থাকবে মুক্ত। তাহলে একে আমাকে শেষেরটাকে দেখতে হবে, কি আছে কয়ে তয়ে। তাহলে আমার শব্দের শেষে কয়ে তয়ে আছে মানে কি, আমি জানি কি বসবে, প্রত্যয় কয়ে তয়ে বসবে, ব্যাস। তাহলে এবার মুক্তি, এই যে শব্দটা তার মূল ধাতু কি, প্রদত্ত শব্দটার মূল ধাতু হচ্ছে মুচ, ব্যাস হয়ে গেল মুচ যোগ কয়ে তয় মুক্ত। আর যখন মুক্তি থাকছে কয়ে তয় হস্য, তাহলে এর মূল ধাতু কি, মুচ। এবার কয়ে তয় হস্যের জন্য এর কি আছে শেষে, কয়ে তয় হস্যই। আমি বলছি কয়ে তয় হস্যই থাকলে শেষে কি হবে, কয়ে তয় হস্যই হবে, ব্যাস হয়ে গেল কয়ে তয় হস্যই।
একই 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 সব একই। ওই যে বলে দিলাম, প্রদত্ত শব্দের শেষে যদি তয় হর্ষই থাকে, কয় তয় হর্ষই থাকে, দয় ধয় হর্ষই থাকে, তাহলে মূর্ধন্যস্বয় টয় হর্ষই থাকে, সেক্ষেত্রে হবে কয় তয় হর্ষই। যে প্রত্যয়টাকে বসাবো সেটা হচ্ছে কয় তয় হর্ষই। আর যদি প্রদত্ত শব্দের শেষে ত কয় তয় দয় ধয় মূর্ধন্যস্বয় টয় থাকে, তাহলে কয় তয় বসাবো। যেমন ওই যে মুক্ত মুজ যুক্ত কয় তয়। আমি আর একটা সোজা উদাহরণ দেখিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো, আর একটা উদাহরণ দেখিয়ে দিই। মনে করো, দুটো উদাহরণ দেখাবো, খুব ভালো করে দেখো। একটা সোজা, একটা কঠিন। দেখো, একটা প্রদত্ত শব্দ আমি নিলাম। প্রদত্ত শব্দটা কি নিতে পারি? মনে করো বর্তমান নিলাম, বর্তমান। আরো দুটো নিচ্ছি, দৃশ্যমান। আর একটা কি নিতে পারি? বর্ধমান। আমি সব সময় কি খেয়াল রাখতে বলেছি আগে? আমি যেমন রাস্তা দিয়ে গেলে একটা মেয়েকে দেখলে আমি দেখে নিলাম, একটা ছেলে যাচ্লো, এখন মেয়েটা ছেলেটাকে দেখে নিল, প্রদত্ত শব্দটা শেষে কি কোনটা খেয়াল করবো গো? এই, কোনটা খেয়াল করবো? কি আছে শেষে? দেখো, প্রত্যেকটা শব্দের শেষে কোথায় যাচ্ছে? বর্তমান, দৃশ্যমান, বর্ধমান। তাহলে একটা শব্দ যেটা আমাকে দিয়েছে, সেই শব্দটার শেষে কি আছে? তিনটেতেই মান আছে, ব্যাস আমার ক্লিয়ার। আর মান থাকানো মানে কি হয়ে যাবে? প্রত্যয় সানোচ, ব্যাস হয়ে গেল। সানোচ। বর্তমান বৃদ্ধযুক্ত সানোচ, দৃশ্যমান দৃশ্যযুক্ত সানোচ, বর্ধমান বৃদ্ধ যোগ সানোচ। ক্লিয়ার হলো? তাহলে কোনটা খেয়াল রাখলাম? শেষের মানটাকে খেয়াল রাখলাম, তারপরে আমার মূল ধাতু। বর্তমান মান আছে, শেষে প্রত্যয় হিসেবে কি বসবে? সানোজ বসবে, একদম। তাহলে বৃদ্ধ যোগ সানোজ, দৃশ্যমান দৃশ যোগ সানোজ, বর্ধমান বৃদ্ধ যোগ সানোজ। আবার কিছু কিছু ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমগুলো আমি বলে দেবো, ওই 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 জেরক্সে থাকবে। 2 নম্বর, যেখানে মনে করো, যেখানে মনে করো অয় আছে, অয়, অয় থাকলে কি হবে? বলো, অয় থাকলে কি হবে? অয়, অয়, অয় কি হবে? অয় থাকলে হবে অল, অল কি হবে? অল। মনে করো ভয়, এরকম উদাহরণ অনেক পরে আমরা মুখস্থ করি গো। ও বাবা, এটা এমন সমস্যা হচ্ছে। ক্লিয়ার অল স্টপ, ক্লিয়ার ক্যানভাস, দুটো অপশনই করলে তো সবই উঠে চলে যাচ্ছে। দেখো, ভয়, ভয়, ভ অন্ত্যস্ত ভয়। আর কি দেবো? জয়, বর্গীর জ অন্ত্যস্ত জয়। শেষে কি আছে গো? মানে উচ্চারণটা কি হচ্ছে? অই, ভয়, জয়। এবারে মনে করো ভয়ের মূল ধাতুটা কি? এগুলো ওই চার্টে থাকবে। মনে করো ভি। এবার বলেছি অই থাকলে কি হয়ে যাবে? চোখ কান বুঝে কি হবে? অল, ব্যাস হয়ে গেল। ভি যোগ অল। আর এটা কি হবে? জি যোগ অল। এরকম ব্যাপারটা, কিচ্ছু কঠিন নয়, কিচ্ছু কঠিন নয়, মানে একেবারে সোজা। বোঝা গেল? অল, ওখানে হসন্ত বসন্ত কিছু দেওয়ার দরকার নেই। হুম হুম। ভয়, জয় কি হবে? শুধু ভি যোগ আসছে তো। হ্যাঁ, এখানে হসন্ত কেন বসবে? আমি বলেছি কোন। হ্যাঁ হ্যাঁ। মূল ধাতু হচ্ছে ভি, ভি যোগ অল, এরকম। কিন্তু এর সঙ্গে যখন কোনো স্বর যোগ থাকবে না, তখনই একমাত্র হসন্ত বসবে। কিন্তু হর্ষ আছে, স্বর তো। জয়ের ক্ষেত্রে হবে কি বললাম? এই তো, ভয়ের ক্ষেত্রে কি বললাম? ভি। আর জয়ের ক্ষেত্রে হবে জি, জি। হুম, জি, হর্ষই, হর্ষই। আচ্ছা, দেখো, জি, জি যোগ হচ্ছে অল, ঠিক আছে? জি যোগ অল, ঠিক আছে। আবার ধরো
যে শব্দগুলোর শেষে, প্রদত্ত শব্দগুলোর শেষে অন্ত আছে, অন্ত, চোখ কান বুঝে অন্ত, ডুব যোগ অন্ত ডুবন্ত, চল যোগ অন্ত চলন্ত, পর যোগ অন্ত পরন্ত, চলন্ত চল যোগ অন্ত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদেরকে উদাহরণ কিন্তু কিছু মুখস্থ করতে হচ্ছে না, যেটা দেব প্রদত্ত শব্দ তার মূল ধাতু বা শব্দগুলো মুখস্থ করছো। আর 2 নম্বর হচ্ছে সবসময় মাথায় রাখবে, যখন শব্দটা, মূল শব্দটা দেখছো, প্রদত্ত শব্দটা দেখছো, সেই প্রদত্ত শব্দটার শেষে কি আছে, এই কি আছে এটাকে ধরেই তোমাকে কিন্তু প্রত্যয় পেয়ে যাচ্ছ। এবার মূল ধাতু তোমার মুখস্থ থাকছে, মূল ধাতু আর প্রত্যয় বসিয়ে দাও, যেটা উত্তর পেলো সেটাই ঠিক অ্যান্সার। একদম সোজা উপায়, এর থেকে আর সোজা উপায় কিছু হতে পারে না। কিন্তু আমরা কি করি, অ্যাকচুয়ালি মুখস্থ করি। আজ পর্যন্ত আমরা এভাবেই মুখস্থ করে এসেছি বলে পরীক্ষার সময় আমাদের ভাবতে হয় এখানে হসন্ত হবে না ওখানে রুট হবে, বা এটা হলো না ওটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? কারোর প্রশ্ন আছে আর কোনো? সুরজিৎ কোনো, সুরজিৎ আগেই জানিয়ে দিয়েছে ক্লিয়ার, ও আগে জানিয়ে দিয়েছে ক্লিয়ার। ঠিক আছে, এর পরের দিন আমরা আর একটা ইন্টারেস্টিং ক্লাস করব। হুম, আমি তো জানি, হ্যাঁ, এখন আমি ভাষাতত্ত্ব ক্লাস করে দেবো পর পর। এর পরের দিন আমি একটা ইন্টারেস্টিং ক্লাস করাবো, সেটা হচ্ছে সন্ধি। এটা মিস করো না, এটা একদমই মিস করো না। ফলে আমরা সন্ধি মুখস্থ করেছি, এর পরের ক্লাসে কিন্তু মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, কারণ স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি হতে একদিনে হবে না, স্বরসন্ধি বেসিক্যালি এর পরের দিনে যেটা করাবো স্বরসন্ধি আর বিসর্গ সন্ধি একদিনে কমপ্লিট হয়ে যাবে। আর একদিন করাবো শুধু ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, ওটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আরেকটা সমাসের আমাদের বাকি ছিল। হ্যাঁ, এই আমাদের বহুব্রী সমাসটা বাকি ছিল। আজকে কি করবো না, নেক্সট ক্লাসেই বুঝিয়ে দেবো। হ্যাঁ, ওটা নেক্সট ক্লাসেই করিয়ে দেবো, নাহলে একসঙ্গে সমস্যা হয়ে যাবে তো। ঠিক আছে, ক্লিয়ার তো? নাম কি তোমার? গীতশ্রী তোমার, আর তোমার? বাহ, ত্রিদীপ, ত্রিকাল, ত্রিদীপ, মহাদেবের নাম ত্রিদীপ, দীপ দীপ দীপ, মোমবাতি, এই মানে প্রদীপ, দ্বিগু সমাস। তাহলে ক্লিয়ার তো ক্লাস? কোনো প্রশ্ন আছে? গীতশ্রী, ঐশ্বর্য, ঐশ্বর্য ত্রিদীপ, ওদের নাম জানি, নিবেদিতা, আর তোর নাম রাখি। কোনো অসুবিধা আছে? ও সুরজিৎ আগে জানিয়ে দিয়েছে ক্লিয়ার, বেশ বেশ বেশ। তাহলে এর পরের দিনে আমি চাইবো না তোরা ক্লাস মিস করিস। ওকে, এর পরের দিনে আমি খুব সন্ধিটা পড়িয়ে দেবো। মারিস না, ওরও মারপিট করিস না। সন্ধিটা হয়ে গেলে তারপরে আমরা ভাষাতত্ত্বের প্রথমের দিকগুলো শুরু করব। হ্যাঁ হ্যাঁ, একদম কামাই করিস না, তাহলে কিন্তু বুঝতে পারবি না। সন্ধির স্বরসন্ধি খুব ইম্পর্টেন্ট, মানে আমরা কি করে সূত্র করি, এই যে বললাম অকার আকারের পর অকার আকার থাকলে আকার হয়, হর্ষইকার দীর্ঘইকারের পর হর্ষইকার দীর্ঘইকার থাকলে দীর্ঘইকার হয়। এইসব গুলি মেরে দাও, যত এইগুলোকে তাড়াতাড়ি এভাবে তাড়াতে পারবে তত ভালো বাবা। কারণ পরীক্ষার সময় তুমি ওই 11টা সূত্রকে এভাবে পরীক্ষার হলে সাজাবে না, যে অ আ, অ আ, অ আ, অ আ, হর্ষই দীর্ঘই, হর্ষই দীর্ঘ, এভাবে তুমি সাজাবে না। এখানে এগুলোকে গুলি মেরে তাড়িয়ে দাও, দরকারই নেই। আমরা শিখবো সহজ পদ্ধতিতে কিভাবে শেখানো যায়। যেখানে দেখবে উদাহরণের মধ্যে জফলা আছে, জফলাটাকে কেটে দাও, হর্ষইকার হবে। যেখানে ওকার আছে ওকারটাকে তুলে দাও, সেখানে দীর্ঘইকার হয়ে যাবে। এরকম টেকনিক, কিছু কিছু টেকনিক শেখাবো। এরকম আমাদের টেকনিক আছে 11টা, কিন্তু স্বরসন্ধির সূত্র কটা আছে? 14টা, দরকারই নেই। ব্যঞ্জন সন্ধির কটা সূত্র আছে? 9টা, আমরা শুধু পাঁচের গড়ের নামটা শেখাবো। ভালো করে, 5 কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, ব্যঞ্জন সন্ধি শেষ। কিভাবে হবে সেটা তো আমি দেখে নেবো। ব্যঞ্জন সন্ধি শেষ। আর বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধির একটা সূত্র শেখাবো, একটা সূত্র, সন্ধি কমপ্লিট, আর কিছু দরকার নেই। এখন কিন্তু এই যে এই এই যাবতীয় আমরা আগের যে ক্লাস থেকে করাচ্ছি, কারক থেকে কিন্তু নেটে খুব প্রশ্ন আসে। কোন জায়গা থেকে প্রশ্ন আসে আমি একটু আলোচনা করে দিই, যেহেতু তোমরা আছো। কারক থেকে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে?
আমরা কি করেছি, চর্যাপদ পড়ি তো, চর্যাপদ পড়ি তো, চর্যাপদের নিচে দেখবে কারক আছে নয়, চর্যাপদের নিচে কি আছে, চর্যাপদের নিচে কি আছে, দেখবে মূল অংশগুলো ছোট ছোট অংশগুলো দিয়ে মানে ব্যাখ্যা করে দিয়েছে। ওখানেই দেখবে যে একটা লাইন তুলে দিয়ে লেখা আছে এটা কি কারক, কোন বিভক্তি যোগ হচ্ছে, আগে কোন বিভক্তি ছিল সেটা এখন লোপ পেয়ে গেছে কিনা, ওই জায়গাগুলোকে মেনলি ফোকাস করো, ওই জায়গাগুলোকে মেনলি ফোকাস করো। নেটের যারা চর্যাপদ পড়াচ্ছে, দেখবে তোমাদের যারা চর্যাপদ নিচ্ছেন, দেখবে চর্যাপদের তোমাদের যারা বই ফলো আপ করছো, এক নির্মাণ পাল মনে হয় সম্ভবত, ওর নিচেই দেখবে আছে কি অংশ, মূল অংশ, এক একটা অর্থ আছে শব্দের এবং কি কারক হবে, বা আগে কোন বিভক্তি প্রচলন ছিল, এখন কোন বিভক্তির প্রচলন নেই, ওই জায়গাগুলো থেকে শুদ্ধ অশুদ্ধ আসে। এবারে স্যার আমরা তো বিভক্তি কারক আলোচনা করেছি, তাহলে ওরকমই একটা লাইন তুলে দিয়ে বললো রুকের তেন্তুলি কুম্ভীরে খা হ। তুমি এই যে রুকের তেন্তুলি কুম্ভীরে খা হ, রুকের কথাটার অর্থ যদি না জানো, তুমি এবার কারকটা কি করে করবে? কথাটা বুঝতে পেরেছো? আমরা তো ক্লাসে কি করেছি, কারক মানে কারক নির্ণয়ের সহজ কৌশলটা শিখেছি, পদ্ধতিটাকে শিখিয়েছি, কিন্তু এর জন্য ওই যে চর্যাপদের নির্মাণ পালের নিচে যে লাইনগুলোর নিচে বাংলা লেখা আছে, এই যে কুম্ভীর এর রুকের তেন্তুলি কুম্ভীর, এটা একটা বাংলা মানে আছে তো, সেই বাংলাটাকে তোমাকে দেখতে হবে। যখন তুমি অর্থটা না বুঝবে তখন তুমি ভাই কি করে কারক নির্ণয় করবে? তোমাকে তো এরকম আর সহজ উদাহরণ দেবে না, ছেলেটা ছাদ থেকে ঘুড়ি ওড়ায়, ছেলেটা বারান্দা থেকে ঠাকুর বিসর্জন দেয়। আমরা যেটা কারকের ক্লাস আলোচনা করেছি সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে, সহজ কৌশলে কিভাবে আমরা কারক বিভক্তি নির্ণয় করব, শিখব। সমাসও তাই, আমি সমাস তোমাকে বলে দিচ্ছি যে এইগুলো এভাবে নির্ণয় করতে হবে। দ্বন্দ্ব সমাস কিভাবে, কর্মধারয় সমাস, কর্মধারয় বেসিক্যালি যে তিনটে পড়ে সেটা হচ্ছে উপমান, উপমিতা, রূপক, কর্মধারয়, খুব ইম্পর্টেন্ট। বেশি পড়ে তৎপুরুষ সমাস, তৎপুরুষের কর্মতৎপুরুষ, করণ তৎপুরুষ, এগুলো নিয়ম আছে, এগুলো টেকনিক আছে, কৌশল আমরা যেগুলো দেখিয়েছি। আর কি পড়ে, বহুব্রীহি সমাস। আমি এখনই বলে দিচ্ছি এই এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসবে, এই জায়গাগুলোতে আসতে পারে। কেন বলছি, কারণ ওর বাইরের প্রশ্ন দেবে না। এবার এই যে কারক সমাস, কারকের যে ভাগটা আমি বলছি, তোমরা যদি চর্যাপদ যিনি পড়াচ্ছেন বা তোমরা যে বাড়িতে পড়ছো, ঠিক আছে, তোমরা একদিন চর্যাপদ বইটা নিয়ে আসো, আমার ক্লাসে নিয়ে আসো। আমি তাহলে ওই যে কারক বিভক্তি করেছি, এর পরের দিনে সন্ধিটা আমার বেশিক্ষণ সময় লাগবে না, 11টা সূত্র আর কতক্ষণ সময় লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। দিয়ে আমি ওই চর্যাপদের ওখান থেকে একবার ওই কারকগুলো আলোচনা করে দেবো, তাহলে তো আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। একটা দুটো দেখিয়ে দিলে তোমাদের সহজ হবে। তাহলে কারক বিভক্তি নির্ণয় করার টেকনিক কৌশল শিখেছি, এবার প্রশ্নগুলো কোথা থেকে হয়, কিভাবে হয়, চর্যাপদ বইটা নিয়ে আসো, আমি ওখান থেকে তোমাদের ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, 1 নম্বর এটা গেল। আর 2 নম্বর হচ্ছে আগে আমরা সন্ধির স্বরসন্ধি আর বিসর্গ সন্ধিটা শিখবো। বেশ ক্লিয়ার, অসুবিধা নেই তো আর? বেশ, এই এখন তো দেখি নেটের ক্লাস হবে না, কি হবে এখন? হ্যাঁ শেষ করে দিন। এই আমি পড়ে গেল।